চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার নিয়ে আমরা এখন জানবো এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বিষয়টা এসেছে আসলে পরমাণুর কাছ থেকে। তো আমরা একটা ছোট্ট পরমাণু দেখতে পাচ্ছি এবং এই পরমাণুর একদম কেন্দ্রে থাকছে হচ্ছে প্রোটন এবং নিউট্রন এবং তার চারপাশে ইলেকট্রনগুলো কিন্তু সবসময় ঘুরঘুর করতে থাকে। তো এখন এই যে ইলেকট্রন এবং প্রোটন এরা দুজন পরমাণুর ভিতরে আছে, তার মানে ইলেকট্রনটা কি নেগেটিভ চার্জযুক্ত আর প্রোটনটা কি পজিটিভ চার্জযুক্ত। তো তারা যেহেতু নেগেটিভ এবং পজিটিভ, তার মানে তাদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক বল কাজ করে বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে। তো এখানে যেই বৈদ্যুতিক বল কাজ করে তার জন্য কিন্তু অবশ্যই একটা বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয় বা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, এবং যে সমস্ত জায়গায় ইলেকট্রিক ফিল্ড থাকে সেই সমস্ত জায়গায় আমাদের ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হয়। তাহলে পরমাণুর ভেতরে আমরা দুইটা জিনিস দেখতে পাই, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হয় প্রোটন এবং ইলেকট্রনের জন্য, যেহেতু তারা পজিটিভ নেগেটিভ, এবং যেখানে ইলেকট্রন ফিল্ড থাকবে তোমরা ফিজিক্সে এটা পড়বে, সেখানে তৈরি হবে কি ম্যাগনেটিক ফিল্ড। এবং ম্যাগনেটিক ফিল্ড বলতে আমরা বুঝি চুম্বক ক্ষেত্রকে। তো এই যে একটা চুম্বক ক্ষেত্র পরমাণুর ভিতরে তৈরি হয়ে যাচ্ছে, এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে কিন্তু আমাদের ইলেকট্রনগুলো এখন ঠিকঠাক মতো আর কাজ করবে না। দ্যাট মিনস ইলেকট্রনগুলো কিন্তু একটা নির্দিষ্ট উপশক্তি স্তরে থাকতো, তাই না? শক্তি স্তরের ভিতরে যে উপশক্তি স্তর ছিল এবং আমরা উপশক্তি স্তরকে এল দিয়ে প্রকাশ করতাম। বাট এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমাদের এই উপশক্তি স্তর বা এল সেটা বিভিন্নভাবে ঘোরা শুরু করবে বা বিভিন্ন ত্রিমাত্রিক দিক বিন্যাস দেখাবে। দ্যাট মিনস সে এক্স অ্যাক্সিস বরাবর একটা দিক বিন্যাস দেখাবে, ওয়াই অ্যাক্সিস বরাবর দেখাবে এবং জেড অ্যাক্সিস বরাবর দেখাবে। তার মানে উপশক্তি স্তরগুলো কখনোই নির্দিষ্ট একটা অক্ষ বরাবর কাজ করবে না। এই ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রের জন্য তারা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর বিভিন্নভাবে দিক বিন্যাস করবে। এবং এই যে একটা পরমাণুতে উপশক্তি স্তরগুলোও কিন্তু বিভিন্ন ত্রিমাত্রিক দিকবিন্যাস দেখাচ্ছে বা ত্রিমাত্রিকভাবে সে ঘুরছে, এদের জন্য কিন্তু আলাদা কিছু কোয়ান্টাম সংখ্যা তৈরি হয়, যাদেরকে আমরা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এখন এই যে উপশক্তি স্তরগুলো বিভিন্ন রকম ত্রিমাত্রিক দিকবিন্যাস দেখাচ্ছে, দ্যাট মিনস ওয়াই অ্যাক্সিস বরাবর দেখাচ্ছে বা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর দেখাচ্ছে, তো এই সমস্ত অক্ষ বরাবর আমাদের ইলেকট্রনগুলো কিন্তু চলাচল করতে চায়। এবং যখন ইলেকট্রনগুলো এই সমস্ত অক্ষ বরাবর চলাচল করতে যায় উপশক্তি স্তরের ভেতরে ভাগ হয়ে, তখন সেই সমস্ত স্থানগুলোকে বলা হয় অরবিটাল। তার মানে আমরা বলতে পারি যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা বেসিক্যালি অরবিটালকে বুঝি। তাহলে অরবিটাল বিষয়টা হচ্ছে কি, যে কোনো একটা ইলেকট্রন যখন যেই পথ ধরে চলে বা যেই জায়গাটাতে তার উপস্থিত পাওয়া যায় বেশি, সেটাই হচ্ছে পরমাণুতে থাকা অরবিটাল। এবং এই অরবিটালের দিকবিন্যাসগুলোই কিন্তু তৈরি হয় আমাদের ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রের জন্য। এবং সেক্ষেত্রে আমরা যে সমস্ত দিকবিন্যাস পাই অরবিটালের, প্রত্যেকটা দিকবিন্যাস কিন্তু এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর থাকে, যেহেতু ত্রিমাত্রিক দিকবিন্যাস। এবং এই যে প্রত্যেকটা ত্রিমাত্রিক দিকবিন্যাস আমরা দেখতে পাচ্ছি, এগুলো আসলে ভাগ হয়ে এসেছে কার কাছ থেকে? আমাদের উপশক্তি স্তরের কাছ থেকে। তা আমরা বলতে পারি প্রধান শক্তি স্তরটা পরবর্তীতে ভাগ হয় অনেকগুলো উপশক্তি স্তরে, এবং সেই সমস্ত উপশক্তি স্তরগুলো আরও কতগুলো ক্যাটাগরিতে ভাগ হয়, যেগুলো হচ্ছে কি আমাদের অরবিটাল। তার মানে একদম সহজ কথা বললে, একটা ইলেকট্রন যেসব উপশক্তি স্তরে থাকে সেই সমস্ত উপশক্তি স্তর যেরকম ত্রিমাত্রিক দিকবিন্যাস ঘটায় বা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর যেভাবে চলাচল করে, সেটাকে প্রকাশ করা হয় চুম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা বা অরবিটালের সংখ্যা দ্বারা বা অরবিটালের পরিচয় দ্বারা। তাই আমরা যদি কখনো কোনো একটা পরমাণুতে চুম্বক কোয়ান্টাম সংখ্যাটা বের করতে পারি, চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে সাধারণত এম দিয়ে প্রকাশ করা হয় অথবা এম এল দিয়েও প্রকাশ করা হয়, তাহলে আমরা সহজেই ওই পরমাণুতে অরবিটাল সংখ্যা বের করতে পারবো। তার মানে কোনো একটা পরমাণুতে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বা এম, ওর যেটা মান, সেই মানে আমরা ঠিক সেই কয়টা অরবিটালকে পাবো। ধরা যাক এম এর মান হচ্ছে 5, তাহলে আমি বলতে পারি আমরা ওই পরমাণুতে টোটাল যে অরবিটাল সংখ্যা সেটাও পাবো কি 5টা। তাহলে এটা হচ্ছে কি আমাদের অরবিটাল। তাহলে অরবিটাল ভাগটা এসেছে কিভাবে? প্রথমে প্রধান শক্তি স্তর, তারপর হচ্ছে সহকারী শক্তি স্তর বা বলা যায় উপশক্তি স্তর, এবং ওই উপশক্তি স্তরের যে ত্রিমাত্রিক দিকবিন্যাস বা 3D যে সমস্ত রোটেশন বা ঘূর্ণন থাকে, সেটা সংখ্যাটাই হচ্ছে আমাদের অরবিটাল। তো এবার আমি তোমাকে আরেকটা কনফিউশন ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা অনেকে বলে থাকি চুম্বক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাসকে প্রকাশ করে, বা ইলেকট্রনটা ত্রিমাত্রিকভাবে বা 3 ডাইমেনশনালভাবে যেভাবে দিকবিন্যাস করে, যেভাবে ঘুরতে থাকে, সেটাকে প্রকাশ করা হয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে। আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে কি, কোনো একটা পরমাণুতে আমরা যে সমস্ত জায়গাটাতে ইলেকট্রন খুঁজে পাই সেই সমস্ত জায়গাগুলোকে কি বলি? অরবিটাল বলি। এবং এই অরবিটালগুলো যখন আমাদের
ত্রিমাত্রিকভাবে কাজ করে, দ্যাট মিনস সে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর কাজ করে, তখন আমরা সেগুলোকে যেটা দিয়ে প্রকাশ করি বা যে সংখ্যার মাধ্যমে প্রকাশ করি ওটাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা এম। তাহলে এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। অরবিটালগুলো ত্রিমাত্রিক বা 3D দিকবিন্যাসগুলোকে আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলি বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলি, বাট ইলেকট্রনের যে ত্রিমাত্রিক দিকবিন্যাস এটাকে কিন্তু বলি না। আর তোমরা জানো অরবিটালের মধ্যে কি থাকে, ম্যাক্সিমাম সংখ্যক ইলেকট্রন থাকার পসিবিলিটি থাকে। তো সেক্ষেত্রে অরবিটাল যেহেতু ত্রিমাত্রিক দিকবিন্যাস করছে, তার মানে ওর মধ্যে থাকা ইলেকট্রনগুলো কি করবে, ত্রিমাত্রিকভাবে ঘোরাঘুরি করবে। তো সেই কারণে আসলে অনেক বইতে আমি দেখেছি লেখা হয়েছে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাসটা যেই সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। আসলে ব্যাপারটা তা না, এটা আসলে হবে অরবিটাল। আর অরবিটালের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ আমরা ইলেকট্রনকে পেয়ে থাকি। এখন আমাদের উপশক্তি স্তরের সাথে এই যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এটার একটা ভালো সম্পর্ক আছে। সম্পর্কটা কীরকম, আমাদের যদি উপশক্তি স্তরটা এল হয়, দ্যাট মিনস আমি যদি এখানে লিখি ধরো আমাদের উপশক্তি স্তরটা হচ্ছে এল, তাহলে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা এম এর মান হবে হচ্ছে -L থেকে শুরু করে 0, তারপর হচ্ছে +L। তার মানে বিষয়টা এরকম, আমাদের এম বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান হবে মাইনাস উপশক্তি স্তরে যেই মানটা আছে সেটা, তারপর হচ্ছে 0 থাকবে, তারপর হচ্ছে প্লাস সেই উপশক্তি স্তরের মানটা থাকবে। যেমন আমি কতগুলো এক্সাম্পল তোমাকে এখন দেখাতে পারি। এক্সাম্পলগুলো এরকম, ধরো তোমার এল এর মানটা হচ্ছে 0। এল যখন 0 হবে আমি জানি এটা হচ্ছে আমাদের শার্প বা বলা যায় এস উপশক্তি স্তর। তাহলে এই এস উপশক্তি স্তরের জন্য এম এর মান কি হবে, -L, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে +L। বাট এখানে -+0 মানে কি, সব কিছুই 0, তাই এম এর মানটা কি হবে, আমাদের এখানে 0 হবে। তারপর আমরা এল এর মানটা আরেকটু বাড়াই, 1 বাড়ালাম, তাহলে এম এর মানটা কি হবে, অবশ্যই -L, 0, +L। তাহলে এখানে হবে -1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে +1 হবে। তারপর আমি এল এর মানটা আরেকটু বাড়িয়ে 2 করলাম। উপশক্তি স্তর যদি 2 হয় তাহলে এম এর মান কত হবে, অবশ্যই -2, -1, 0, 1, 2, এবং এখানে 1 2 গুলো কিন্তু +1 2 মাইনাস হবে না। আবার এল এর মান যদি আমি 3 করি তাহলে আমরা জানি এটা হচ্ছে আমাদের এফ উপশক্তি স্তর। তবে আমাদের এম এর মানটা কি হবে, এম এর মানটা হবে হচ্ছে আমাদের -3 থেকে শুরু করে +3 পর্যন্ত, মাঝখানে অবশ্যই 0 থাকবে। তাহলে -3, -2, -1, 0, 1, 2 এবং 3। তাহলে খেয়াল করো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা সহজে বের করতে পারি এবং এখান থেকে কিন্তু আরেকটা সম্পর্ক পেতে পারি। আমরা যেহেতু এম এর মানটা বের করার সিস্টেম জেনেছি, এম এর মধ্যে ঠিক কয়টা মেম্বার থাকবে বা সদস্য থাকবে সেটাও কিন্তু আমরা বের করতে পারি। কীভাবে বের করতে পারি, তুমি যদি দেখো এল এর মানটা যখন 0 হয় এম এর কিন্তু একটা মাত্র সদস্য থাকে, আবার এল এর মান যখন 1 হয় তখন এম এর মধ্যে কিন্তু টোটাল 3টা সদস্য থাকে। এই যে দেখতে পাচ্ছ এখানে টোটাল 3টা সদস্য আছে। আবার এল এর মানটা যখন 2 হয় এখানে আমাদের টোটাল 5 জন সদস্য থাকে। আবার এল এর মান যখন 3 হয় এখানে টোটাল 7 জন সদস্য থাকে। তো এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা এখান থেকে সহজেই আরেকটা সম্পর্ক বের করতে পারি, সেটা হচ্ছে এম এর সদস্য সংখ্যা। তাহলে এম এর মধ্যে বা চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার কত হবে নির্দিষ্ট কোনো উপশক্তি স্তরের জন্য, সেটা এভাবে বের করা হয় 12 + 1 দিয়ে। তাহলে 12 + 1 হচ্ছে কি, কতগুলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থাকবে নির্দিষ্ট একটা উপশক্তি স্তরের জন্য। যেমন আমি যদি বলি এল এর মানটা 3, তাহলে এল এর মান যদি 3 হয় তাহলে এম এর মান কত হবে, বা এম এর মেম্বার সংখ্যা বা সদস্য সংখ্যা কয়টা হবে, 2 × 3 মানে 6, 6 এর সাথে 1 যোগ করলে কত হয় 7। তার মানে এই 7 বা 7টা মেম্বারই কিন্তু আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। তুমি গুণে দেখো, ঠিক টোটাল 7 জন মেম্বার এখানে বসে আছে। আবার আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কিন্তু অরবিটালের সংখ্যা বের করা যায়। দ্যাট মিনস একটা পরমাণুতে কয়টা অরবিটাল কাজ করে সেটাও কিন্তু আমরা বের করতে পারি সহজেই এম এর সংখ্যা দিয়ে। কিভাবে, যেমন আমি দেখতে পাচ্ছি এল = যখন 0 তখন এম এর সদস্য সংখ্যা কয়টা, একটা। আর এম যদি একটা হয় তাহলে আমি বলতে পারবো এখানে কেবলমাত্র একটা অরবিটাল আছে। তাহলে আমি যদি একটু সুন্দর করে লিখি, এল এর মানটা আমি জাস্ট এই জায়গাটাতে দেখাচ্ছি, এল এর মান যখন 0 হবে আমরা যখন অরবিটালকে ও ধরলাম, অরবিটাল সংখ্যা কয়টা পাবো, একটা পাবো। কেন, কারণ এখানে এম এর মান বা এম এর সদস্য সংখ্যা কেবল একটাই আছে। আবার উপশক্তি স্তরটা যখন আমাদের 1 হবে, দ্যাট মিনস উপশক্তি স্তরের পরিচয় যখন 1 হবে, 1 মানে কি ডি, তাই না, এসপি না, 1 মানে হচ্ছে পি বা প্রিন্সিপাল, তখন আমাদের ও বা অরবিটাল সংখ্যা কয়টা দেখতে পাচ্ছি, 1 2 3 তিনটা দেখতে পাচ্ছি। তাহলে তখন অরবিটাল সংখ্যা হবে আমাদের 3টা। তারপরে এল এর মানটা যখন আমরা 2 বানাবো তখন অরবিটাল সংখ্যা কত হবে, 5টা হবে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। এবং আমি যখন এল এর মানটা বা উপশক্তি স্তরের সংখ্যাটা 3 বানাবো তখন আমাদের
অরবিটাল সংখ্যা কয়টা হবে 7টা হবে তার মানে এক একটা স্পেসিফিক উপশক্তি স্তরের মধ্যে বা এক একটা স্পেসিফিক উপশক্তি স্তর যে কয়টা ত্রিমাত্রিক দিক বিন্যাস নিয়ে চলাচল করে তার সংখ্যাটা হচ্ছে এটা তো আমি যদি আরেকটু তোমাদেরকে ফিল আনতে চাই এই জিনিসটাতে তাহলে আমি যদি এর মান 0 ধরি তার মানে কি এটা আসলে আমাদের এস উপশক্তি স্তর প্রকাশ করে এবং এই এস উপশক্তি স্তরটার কাহিনী কি ও শুধুমাত্র একটা ওরিয়েন্টেশনে ঘুরতে পারে যেহেতু সে একটা মাত্র ত্রিমাত্রিক দিক বিন্যাসে ঘুরতে পারে সেটার জন্য আমাদের এম এর মান বা অরবিটালের মানটা 1 হয়েছে আবার আমি যদি তোমাকে পি উপশক্তি স্তরের কথা বলি তাহলে সে আসলে 3টা ওয়েতে ঘুরতে পারে যেটা হতে পারে এক্স ওয়াই জেড তাই না আমরা একটু পরে দেখবো আর কি তো যেহেতু সে এই 3টা ত্রিমাত্রিক দিক বিন্যাসে ঘুরতে পারে তাই সেজন্য তার অরবিটাল সংখ্যা কি 3 তাহলে এক একটা অরবিটাল সংখ্যা আসলে কি নির্দেশ করে কোনো একটা উপশক্তি স্তর কিভাবে ত্রিমাত্রিক দিক বিন্যাসে ঘুরছে বা চলছে সেটাকে আবার ডি উপশক্তি স্তরকে আমি দেখতে পাচ্ছি সে 5টা দিক বিন্যাসে ঘুরতে পারে আবার ফাইনালি আমি যদি তোমাকে অ্যাপ উপশক্তি স্তর দেখাই দ্যাট মিনস এল এর মান হচ্ছে 3 তখন আমি দেখব কি সে 7 ধরনের ত্রিমাত্রিক দিক বিন্যাস তৈরি করতে পারে তো এভাবে আমরা বেসিক্যালি অরবিটালে যে সংখ্যাগুলো আছে সেগুলো বের করতে পারি এখন অরবিটাল বিষয়টা কিন্তু দুইটা জায়গাতে থাকে একটা হচ্ছে প্রধান শক্তি স্তরের জন্য আমরা অরবিটাল সংখ্যা পাই আবার উপশক্তি স্তরের জন্য কিন্তু অরবিটাল সংখ্যা পাই কারণ হচ্ছে কি প্রধান শক্তি স্তরের মধ্যে কিন্তু উপশক্তি স্তর থাকে আর ওই উপশক্তি স্তরের মধ্যে কিন্তু অরবিটাল থাকে তাহলে আমি যদি কোনো একটা উপশক্তি স্তরের জন্য অরবিটাল সংখ্যা বের করি তাহলে সেটা বের করার সূত্রটা হচ্ছে কি 12+1 যেটা আমরা এই জায়গাটাতে লিখেছি তাহলে দেখো এল যদি হয় কোনো একটা উপশক্তি স্তরের সংখ্যা বা উপশক্তি স্তরের পরিচয় তাহলে তার মধ্যে আমরা টোটাল অরবিটাল কয়টা পাবো 12+1 যেটাকে আমরা বলছি কি চুম্বক কোয়ান্টাম সংখ্যা তাহলে অরবিটালের সংখ্যাটাই কি আলটিমেটলি চুম্বক কোয়ান্টাম সংখ্যা এখন আমি যদি বলি এল না দিয়ে এন এর মানটা দিই এন মানে কি ছিল প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা তাহলে একটা নির্দিষ্ট শক্তি স্তরের মধ্যে কয়টা অরবিটাল থাকবে সেটা বের করার সিস্টেমটা হচ্ছে কি এন স্কয়ার তার মানে এন স্কয়ার বলতে আমরা বুঝবো অরবিটাল সংখ্যা খুব সহজ কথায় কয়টা অরবিটাল সংখ্যা কোনো একটা নির্দিষ্ট শক্তি স্তরের মধ্যে থাকা অরবিটাল সংখ্যাকে তো বিষয়টা যদি তোমরা একটু হিসাবের মাধ্যমে দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে আরেকটা স্লাইড দেখাই আমাদের এখানে টার্গেট হচ্ছে দুইটা একটা হচ্ছে প্রধান শক্তি স্তর এন আরেকটা হচ্ছে উপশক্তি স্তর যেটা হচ্ছে এল তাহলে কোনো একটা অরবিটালের সংখ্যা যদি আমি বের করতে চাই অরবিটাল মানে হচ্ছে কি পরমাণু যে সমস্ত জায়গায় ইলেকট্রনের চলাচল বেশি বা ইলেকট্রনের পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি তাহলে আমি বলতে পারি এন কক্ষপথযুক্ত বা এন সংখ্যক কক্ষপথযুক্ত কোনো একটা কক্ষপথের মধ্যে অরবিটাল সংখ্যা হচ্ছে এন স্কয়ার আর আমি যদি বলি এল উপশক্তি স্তরের মধ্যে থাকা অরবিটাল সংখ্যা যেটা আমরা বের করেছিলাম 12+1 তাহলে এখান থেকে আমরা হিসাবগুলো করতে পারি যেমন আমি যদি বলি এন এর মানটা হচ্ছে 1 মানে কি প্রথম শক্তি স্তর তাহলে প্রথম শক্তি স্তরে আমি যদি অরবিটাল সংখ্যা বের করতে চাই তাহলে সেটা কত হবে এন স্কয়ার মানে 1 স্কয়ার দ্যাট মিনস 1 একটা মাত্র অরবিটাল থাকবে আর আমি যদি বলি যে ওখানে যদি এল এর মানটা 1 হয় তাহলে আমরা কয়টা অরবিটাল পাবো এল এর মানটা যদি 1 হয় তাহলে আমরা টোটাল অরবিটাল পাবো হচ্ছে 12+1 আচ্ছা এল এর মান তো 1 হবে না কারণ n = 1 এর জন্য এল এর সর্বোচ্চ মান কত হয় 0 থেকে n-1 দ্যাট মিনস 0 হয় তাহলে 0 এর জন্য আমি এখানে অরবিটাল সংখ্যা কত পাবো 2 × 0 প্লাস হচ্ছে 1 দ্যাট মিনস আমি এখানে একটাই পাবো তো বিষয়টা কিরকম দেখো এন যখন 1 হবে তখন এল এর মান কিন্তু 0 হবে কারণ আমরা এল এর সূত্র জেনেছি এল বা উপশক্তি স্তর কি ছিল 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত তাই না এটা আমরা আগের ক্লাসে জেনেছিলাম তাহলে উপশক্তি স্তরের যে মান বা সহকারী কোয়ান্টাম সংখ্যার যে মান সেটা আসলে 0 থেকে শুরু হয় এবং n-1 পর্যন্ত গিয়ে থামে সেক্ষেত্রে আমরা n = 1 এর জন্য এল এর মানটা অবশ্যই 0 পাবো এবং আমি এখানে দুটো মার্ক করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো দুটো আসলে একই নৌকার মাঝি বা একই নৌকার লোক তাই যদি হয়ে থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম শক্তি স্তরে আমাদের n এর মানটা অবশ্যই 1 প্রথম শক্তি স্তরে অরবিটালের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাও কি অবশ্যই 1ই হবে এবং অরবিটালের সংখ্যা যেহেতু 1 হবে তাই আমরা দেখতে পাচ্ছি এল যেহেতু উপশক্তি স্তর তার মধ্যে কিন্তু আমরা সেই 1টাকে আবার ব্যাক করে পাচ্ছি তার মানে একটা উপশক্তি স্তর থাকে আমাদের প্রধান শক্তি স্তরে এবং ওই উপশক্তি স্তরের মধ্যে মাত্র একটাই অরবিটাল থাকে তাহলে আমরা দুইভাবে যেহেতু অরবিটালের সংখ্যা বের করেছি তুমি দেখতে পাচ্ছ দুইভাবে কি হচ্ছে অরবিটালের সংখ্যাটা মিলে যাচ্ছে তো তাই যদি হয়ে থাকে এবং এই একটা অরবিটাল যেটা সেটাকে আমরা চিনি সবাই সেটা হচ্ছে এস এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে আমি তো বলেছিলাম যে আগের ক্লাসে আমরা উপশক্তি স্তরগুলোকে এসপি ডিএফ জিএইচআই এগুলো নিয়ে ডিফাইন করি বাট এস আবার কিভাবে এখন অরবিটাল হয় হ্যাঁ এটাই হচ্ছে এক্সেপশনাল কেস এস হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা কি বলবো মানুষ সে একই সাথে উপশক্তি স্তর হিসেবেও কাজ করতে পারে অরবিটাল হিসেবেও কাজ করতে পারে
তার মানে এটাকে তুমি একই সাথে কি ধরবা, এটাকে তুমি একই সাথে এল হিসেবেও চিহ্নিত করতে পারো, এম হিসেবেও চিহ্নিত করতে পারো। এল মানে হচ্ছে কি উপশক্তি স্তর, এম মানে হচ্ছে কি অরবিটাল সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। তাহলে এস এর পরিচিত একটু তোমাদের জানতে হবে, এটাকে শার্প বলা হয় যেটা তোমরা অলরেডি জানো, এবং এটার যেই আকার আছে বা আকৃতি আছে, আকার না বলে আকৃতি বলি, সেটা কিন্তু সবাই জানো গোলাকার বা স্পিয়ারের মতো বা ফুটবলের মতো। তবে তাই হোক, এটা আমরা বের করলাম কি যে প্রথম শক্তি স্তরের জন্য আমাদের টোটাল কয়টা অরবিটাল থাকে সেটা। এখন আমি তোমাকে হিসাব করি, জাস্ট এই দুটো সূত্র ইউজ করে আমরা এখন দেখব দ্বিতীয় শক্তি স্তরের জন্য কয়টা অরবিটাল থাকতে পারে। দ্বিতীয় শক্তি স্তরের জন্য কি এন এর মান 2, আর এন এর মান যদি 2 হয় এল এর মান কত হবে? আচ্ছা, আমি এন এর মান 2 এর জন্য আগে অরবিটাল বের করি। তাহলে এন এর মান 2 এর জন্য আমরা জানি অরবিটাল সংখ্যা কি হয় সূত্র অনুসারে এন স্কোয়ার হয়, তাই না? তাহলে এন স্কোয়ার যদি হয় তাহলে আমাদের টোটাল অরবিটাল সংখ্যা কয়টা আছে? 2 দুগুণে 4টা আছে। এখন আমরা দেখি n = 2 এর জন্য আমাদের এল এর মানটা কত হয়। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের জন্য আমরা জানি যে উপশক্তি স্তরের সংখ্যা 0 থেকে শুরু করে n-1 এত পর্যন্ত হয়। তাই যদি হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 0 থেকে শুরু করে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে 2 - 1 দ্যাট মিনস 1। তাইলে এখানে আমরা বলতে পারি 0 এবং 1 এই দুটো হচ্ছে কি আমাদের উপশক্তি স্তর থাকবে। তো এখন এই যে উপশক্তি স্তর আমরা দুইটা পেয়েছি, এই দুইটা উপশক্তি স্তরের জন্য আমরা এখন অরবিটাল সংখ্যা বের করব ওই সূত্রটা দিয়ে। তাহলে আমি যদি এখানে লিখি অরবিটাল সংখ্যা, তাহলে অরবিটাল সংখ্যার যেই সূত্র সেই সূত্রটা কি ছিল? 12 + 1 ছিল কোন একটা উপশক্তি স্তর থেকে অরবিটাল বের করার জন্য। তাহলে এখানে উপশক্তি স্তর কিন্তু দুইটা। আমি যদি আরেকটু মার্ক করে দিই, একটা উপশক্তি স্তর হচ্ছে আমাদের এস, আরেকটা হচ্ছে কি পি। তোমরা দেখতেই পাচ্ছ, আমি যদি 2 পরে লিখি, 0 যেটা সেটা হচ্ছে এস দ্বারা প্রকাশ করা হয়, 1 যেটা সেটাকে হচ্ছে পি উপশক্তি স্তর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা এস এর জন্য একটা অরবিটাল সংখ্যা পাবো, পি উপশক্তি স্তরের জন্য আরও কিছু অরবিটাল সংখ্যা পাবো। তাহলে এস উপশক্তি স্তরের জন্য আমরা এল এর মানটা কত পাচ্ছি? 0 পাচ্ছি। তা আমাদের এখানে অরবিটাল সংখ্যা হবে কত? 2 × 0 + হচ্ছে 1 সূত্র অনুসারে। তাহলে আমি এখানে মাত্র একটা অরবিটাল পাচ্ছি, এবং পি উপশক্তি স্তরের জন্য আমি এখানে অরবিটাল পাচ্ছি কত? পি এর জন্য আমাদের এল এর মানটা হচ্ছে 1, ওর সাথে আমি 1 যদি যোগ করি তাহলে আমি পাবো 3টা। এখন তুমি এই দুটো অরবিটাল সংখ্যাকে যদি যোগ করে দাও তাহলে তুমি পাবে কত? 4টা। তার মানে এই 4টা কিন্তু আমরা আগেই পেয়েছিলাম। তাই তোমরা চাইলে যে কোনো একটা শক্তি স্তরের সংখ্যা দিয়েও অরবিটাল সংখ্যা বের করতে পারো, অথবা উপশক্তি স্তরগুলোকে বের করো তার মধ্যে অরবিটাল সংখ্যা বের করতে পারো। দুইভাবে আমরা দেখতে পাচ্ছি কি এখানে অরবিটাল সংখ্যা 4 আসছে। তাহলে বিষয়টা হচ্ছে কি n = 2 এর মধ্যে বা দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে দুইটা উপশক্তি স্তর আছে, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে পি। এস এর মধ্যে আবার একটা মাত্র অরবিটাল, পি এর মধ্যে আবার 3টা অরবিটাল। এই দুইটা অরবিটাল যুক্ত করে আমরা 4 পেয়েছি, যেটা আসলে n = 2 বা দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে থাকা টোটাল অরবিটাল সংখ্যাকে নির্দেশ করে। তারপর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা তো দেখেছিলাম আগের স্লাইডে যে এম বা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যার কিছু কিছু মান পজিটিভ, কিছু মান হচ্ছে নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভ মান কি নির্দেশ করে? আমি যদি একটু এখানে লিখি, পজিটিভ মানটা আসলে নির্দেশ করে কি কোন একটা অরবিটাল চুম্বক ক্ষেত্রের দিকে অবস্থান করছে। তার মানে চুম্বক ক্ষেত্র মানে হচ্ছে কি এম এফ মানে ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ডের দিকে যদি অবস্থান করে তাহলে সেটা হচ্ছে পজিটিভ চুম্বক সংখ্যা হিসেবে কাউন্ট করা হয়। আর নেগেটিভ চুম্বক সংখ্যাগুলো হচ্ছে কি অপোজিট টু ম্যাগনেটিক ফিল্ড। দ্যাট মিনস পরমাণুর মধ্যে যেই চুম্বক ক্ষেত্র তৈরি হয়, এই চুম্বক ক্ষেত্রের অপোজিট দিকে বা বিপরীত দিকে যে সমস্ত অরবিটালের দিকবিন্যাস কাজ করে, সেই সমস্ত অরবিটালের প্রকাশের জন্য তাদের আগে নেগেটিভ চিহ্ন দেওয়া হয়। তার মানে আমি যে দেখতে পাচ্ছি L = 1, এটার জন্য কিন্তু একটা নেগেটিভ ভ্যালু আসছে, একটা পজিটিভ ভ্যালু আসছে, আর একটা হচ্ছে 0 ভ্যালু আসছে। তো 0 ভ্যালুটা হচ্ছে কি সেটা আসলে নিউট্রাল থাকে, সেটা চুম্বক ক্ষেত্রের মানে কোনো ইফেক্ট দ্বারা প্রভাবিত হয় না। বাট চুম্বক ক্ষেত্রের বিপরীতে কাজ করেছে -1 যেটা ছিল সেই মানে অরবিটালটা, আর +1 যেটা অরবিটাল যুক্ত সেটা আসলে চুম্বক ক্ষেত্রের দিকে কাজ করতো বা সেম দিকে কাজ করতো। তো একইভাবে তোমরা দেখতে পাচ্ছ যতগুলো মানে অরবিটালের সংখ্যার আগে নেগেটিভ দেওয়া, এরা সবাই হচ্ছে পরমাণুতে থাকা চুম্বক ক্ষেত্রের বিপরীতে কাজ করে বা বিপরীত দিক বিন্যাস তৈরি করে, আর পজিটিভগুলো কি করে একদম সেম দিকে বা চুম্বক ক্ষেত্রের দিকে হচ্ছে দিক বিন্যাস তৈরি করে। তো এটা হচ্ছে আমাদের ছোটোখাটো একটা আলোচনা চুম্বক ক্ষেত্রের মানে চুম্বক কোয়ান্টাম সংখ্যা নিয়ে। তারপরে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যার যেহেতু আমরা মান অলরেডি বের করেছি, কি বের করেছি যে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এল এর মানটা মানে এম এর যে মানটা এটা কিন্তু আমরা ইউজ করেছিলাম কি থেকে -L থেকে শুরু করে 0 হবে, আরেকটা হচ্ছে কি +L হবে, তাই না? এখন কোনো কোনো জায়গায় আমরা এটাকে এভাবে লিখতে পারি, কোনো কোনো জায়গায় মানে হচ্ছে কি আমরা এটা অবশ্যই লিখতে পারি সেভাবে, যেটা হচ্ছে অসমতার মাধ্যমে এটাকে প্রকাশ করতে পারি। -L
আর এটা হচ্ছে কি প্লাস এল। তাহলে মাইনাস এল থেকে শুরু করে 0 সহ প্লাস এল পর্যন্ত সকল পূর্ণ সংখ্যাই হবে কি আমাদের চুম্বক কর্ণ সংখ্যার মান। তাহলে আমরা দেখো তো এটা কীভাবে প্রকাশ করতে পারি না, স্মলার দেন এম স্মলার দেন অর ইকুয়াল প্লাস এল, এভাবে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। তাহলে এটা তোমরা একটু মার্ক করে রাখতে পারো। এটা হচ্ছে আমাদের চুম্বক কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করার আরেকটা সিস্টেম, যেখানে আমরা অসমতাটাকে ইউজ করেছি এবং মাঝখানে কাকে রেখেছি, এমকে রেখেছি। তাহলে মাইনাস এল থেকে শুরু করে প্লাস এল পর্যন্ত সমস্ত ধরনের বাস্তব যে সমস্ত সংখ্যা আসবে, সবগুলো সংখ্যা বা পূর্ণ সংখ্যার কথা যদি বলি, প্রত্যেকটা পূর্ণ সংখ্যাই হবে কি আমাদের চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে ফাইনালি আমি যদি এক কথায় বলি চুম্বক কোয়ান্টাম সংখ্যা আসলে কি, সেটা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে তুমি উপশক্তি স্তরের চুম্বক ক্ষেত্রজনিত ত্রিমাত্রিক দিক বিন্যাস সম্পর্কে ধারণা পাবা, সেটাই হচ্ছে কি চুম্বক কোয়ান্টাম সংখ্যা। তো এখন অনেক কিছু তো পড়লাম, বাট ফিল আসছে না, তাই না? তো চলো আমরা একটু ফিল নিয়ে দেখি আসলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বিষয়টা কি। তো চুম্বক কোয়ান্টাম সংখ্যা নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চাও, তাহলে তোমাকে একটু ফিল পেতে হবে, এটা অনুভব করতে হবে। এবং এই অনুভবটা করা হয় কিসের মাধ্যমে? বেসিক্যালি চুম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কোনো একটা কি বলবো ম্যাগনেটিক মোমেন্টামকে বোঝায়, বা বলা যায় ম্যাগনেটিক কি বলে এটাকে অ্যাঙ্গুলার মোমেন্টামকে বোঝায়। তো বিষয়টা হচ্ছে এরকম, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে কি কৌণিক ভরবেগ। আমরা কৌণিক ভরবেগ সম্পর্কে কিন্তু জেনেছি। তো চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাথে কৌণিক ভরবেগের বা কোনো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগের খুব ভালো একটা সম্পর্ক আছে। তো প্রথমে আমরা দেখিনি যে কৌণিক ভরবেগটা বিষয়টা কেমন। কোনো একটা বস্তু বা ধরে নাও এখানে একটা ইলেকট্রন আছে, তো ইলেকট্রনটা ধরো কোনো একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তো কোনো একটা বৃত্তাকার কক্ষপথে যখন সে ঘুরবে, তখন অবশ্যই তার অনেকগুলো জিনিস থাকবে। একটা হচ্ছে সে ওই কক্ষপথের কেন্দ্র থেকে নির্দিষ্ট একটা ব্যাসার্ধ ভেক্টর বরাবর ঘুরবে। দ্যাট মিনস আর ব্যাসার্ধ ভেক্টরটা কাজ করে হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্রের বাইরের দিকে, এই যে তীর চিহ্ন দিয়ে এখানে দেওয়াই আছে। তো এটা হচ্ছে তার আর বা ব্যাসার্ধ ভেক্টর। এবং পাশাপাশি সে যখন ঘুরবে, তখন এই ইলেকট্রনটার, আমি একটু ইলেকট্রনটাকে রেড কালার করি, এই ইলেকট্রনটার হচ্ছে স্পর্শক বরাবর অবশ্যই একটা বেগ থাকবে, যেটাকে বলা হয় রৈখিক বেগ। এবং রৈখিক বেগটা হচ্ছে কি এই দিক বরাবর কাজ করছে। এবং অবশ্যই ইলেকট্রনের একটা নির্দিষ্ট ভর থাকবে, যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করেছি। তাহলে এম ইন্টু ভি যদি করি, এটা হচ্ছে তার রৈখিক ভরবেগ বা রৈখিক ভরবেগের ইংলিশ হচ্ছে কি মোমেন্টাম, দ্যাট মিনস লিনিয়ার মোমেন্টাম। আর যখন আমরা কোন একটা ইলেকট্রনকে এরকম বৃত্তাকার পথে ঘোরাবো, তখন অবশ্যই তার একটা কৌণিক ভরবেগও কাজ করবে, কেননা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান প্রত্যেকটা বস্তুর কৌণিক বেগ থাকে, কৌণিক সরণ থাকে, তারপর হচ্ছে কৌণিক মন্দন থাকে, অনেক কিছু থাকে। তো সেক্ষেত্রে আমাদের কৌণিক একটা ভরবেগ কাজ করবে। বাট এই কৌণিক ভরবেগটা কাজ করবে আমাদের কি বলবো রুলস অনুসারে একদম উপরের দিকে। দ্যাট মিনস আমাদের এখানে আর এবং এমভি, এবং তুমি এমভিটাকে পি লিখতে পারো, পি হচ্ছে কি রৈখিক ভরবেগ। তাহলে ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক বেগ ভরবেগ, এরা দুজন যে তল বরাবর কাজ করে, সে তলের সাথে লম্ব বরাবর কাজ করে হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। এবং কোনো একটা ইলেকট্রনের যে কৌণিক ভরবেগটা আছে, এই কৌণিক ভরবেগের মাধ্যমে কিন্তু আমরা চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করতে পারি। আর কৌণিক ভরবেগ সম্পর্কে তোমরা কিন্তু ফিজিক্স অলরেডি জানো, যে এল যদি হয় হচ্ছে কৌণিক ভরবেগ, তাহলে ওর মান কি হবে? ওর মান হবে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, তারপর হচ্ছে ক্রস রৈখিক ভরবেগ, দ্যাট মিনস পি। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কৌণিক ভরবেগের সূত্র। তো কেন আমরা এখানে ফিজিক্স আনলাম? কারণ আমাদের এখানে ইলেকট্রনটা কিন্তু কৌণিক ভরবেগ তৈরি করতে পারে, যেহেতু সে কোনো একটা নিউক্লিয়াসের চারপাশে এরকম বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তো তাই যদি হয়ে থাকে, তাহলে আমাদের এই যে এখানে আমরা কৌণিক ভরবেগটা দেখতে পাচ্ছি, এই কৌণিক ভরবেগটা কিন্তু ক্রস গুণ হিসেবে কাজ করে। এবং তোমরা জানো ক্রস গুণ ফলে কি হয়, যে তুমি যদি আর থেকে পি এর দিকে তোমার আঙ্গুলটাকে নিয়ে নাও, তাহলে তোমার বৃদ্ধাঙ্গুল বা থাম যেদিকটা মানে যেদিকে অবস্থান করবে, সেটা হবে কি ওই ক্রস গুণফলের মানে দিকটা। তো বিষয়টা এরকম যে আমরা তো দেখেছিলাম, যদি হয় এটা এ ভেক্টর আর এটা যদি হয় বি ভেক্টর, তাহলে এ থেকে তুমি বি ভেক্টরের দিকে যদি তোমার ডান হাতের আঙ্গুলটাকে ঘুরে নাও, তাহলে তোমার যে বৃদ্ধাঙ্গুল আছে বা বুড়ো আঙ্গুল আছে বা থাম আছে, সেটা কিন্তু উপরের দিকে কাজ করবে। এবং ওই বৃদ্ধাঙ্গুল তোমাকে কি নির্দেশ করবে? এ থেকে বি ভেক্টরের যে ভেক্টর গুণফল ছিল সেটা। এটা ফিজিক্সের কনসেপ্ট। তো ওই কনসেপ্ট থেকে তোমরা এখানে দেখতে পারো, আমাদের এখানে প্রথমে ব্যাসার্ধ ভেক্টর 8 ছিল। দ্যাট মিনস আমি যদি এই কালারে দেখাই, তাহলে ব্যাসার্ধ ভেক্টর 8টাকে তুমি একটু সামনে বাড়িয়ে দাও। তো সামনে যদি বাড়িয়ে দাও তুমি, তাহলে দেখবে তোমার ব্যাসার্ধ ভেক্টরটা এই বরাবর কাজ করছে। এখন যেহেতু তুমি 8 থেকে পিতে যেতে চাও, দ্যাট মিনস বেগ যেদিকে কাজ করে, ভরবেগও কি সেদিকে কাজ করে। তাই তোমার এখানে ভি যেদিকে কাজ করছে, রৈখিক ভরবেগ পিও কিন্তু একই দিকে কাজ করছে। তাই তুমি যদি 8 থেকে পির দিকে যেতে চাও, তাহলে তুমি ডান হাত অনুসারে যদি তোমার ডান হাতের বাকি আঙ্গুলগুলোকে 8 থেকে ভি এর দিকে বা পি এর দিকে যদি ঘোরাও, তাহলে দেখবে তোমার বৃদ্ধ আঙ্গুলটা ঠিক উপরের দিকে কাজ করবে। এবং উপরের দিকে যখন কাজ করবে, এটাই হবে কি আমাদের কৌণিক ভরবেগ। এবং কৌণিক ভরবেগটা আসলে কি হবে তখন? প্রথমে ব্যাসার্ধ ভেক্টর আর, তারপর ক্রস গুণফল তোমার রৈখিক ভরবেগ পি, এবং পরবর্তীতে এটাকে তুমি লিখতে পারো কি
আর তারপর হচ্ছে ক্রস এখানে দেখতে পারো এম ইন্টু ভি, যেহেতু রৈখিক ভরবেগ কি এম ভি, পরবর্তীতে এটাকে এভাবে লেখা আছে আর এম ভি, তারপর হচ্ছে সাইন থিটা এবং একটা ইটা দিতে পারো, যেটা হচ্ছে আমাদের যে রৈখিক মানে কৌণিক ভরবেগ যে ছিল তার দিক নির্দেশ করে এই ইটা দিয়ে। তো যাই হোক, এগুলো হচ্ছে আসলে ভেক্টরের কনসেপ্ট এবং সেম কনসেপ্ট আমরা এখানে কাজে লাগাবো ইলেকট্রনের জন্য। তো এখন দেখো, আমি এই জিনিসগুলো তোমাদেরকে দেখিয়েছি জাস্ট আগেকার জিনিস মনে করিয়ে দেওয়ার জন্য, কেননা কৌণিক ভরবেগটা এসেছে আসলে ভেক্টর কনসেপ্ট থেকে। তো এখন আমরা যে কৌণিক ভরবেগটা পেয়েছি, এই কৌণিক ভরবেগটাকে চৌম্বক কণ্ড সংখ্যা বলা হয় না। এল বা কৌণিক ভরবেগটা একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণ তৈরি করে, যে অক্ষটাকে বলা হয় রেফারেন্স অ্যাক্সিস বা বলা যায় রেফারেন্স অক্ষ, এবং ওই অক্ষ আমরা জেড অক্ষ হিসেবে কাজ করি। তার মানে কোয়ান্টাম মেকানিক্সে জেড অক্ষটাকে ইলেকট্রনের জন্য বা ইলেকট্রনের ঘূর্ণনের জন্য রেফারেন্স অ্যাক্সিস হিসেবে কাজ করা হয়, এবং এই জেড অক্ষের সাপেক্ষে আমাদের কৌণিক ভরবেগ বা ইলেকট্রনের কৌণিক ভরবেগ যেই কোণ তৈরি করে, সেই মানে কোণের ফলে একটা উপাংশ তৈরি করতে পারে। মানে বিষয়টা এরকম, ধরো এটা যদি হয় আমাদের জেড অ্যাক্সিস, আমি জাস্ট একটু দেখাই তোমাকে, এটা যদি হয় আমাদের জেড অ্যাক্সিস, তাহলে অবশ্যই কৌণিক ভরবেগ জেড অ্যাক্সিসের সাথে একটা নির্দিষ্ট কোণ তৈরি করবে। ধরো থিটা হচ্ছে আমাদের সেই কোণ, এবং এই কৌণিক ভরবেগের জেড অক্ষ বরাবর যে উপাংশটা আমরা পাবো, সেই উপাংশটাকে বলা হচ্ছে চুম্বক কর্ণ সংখ্যা। উপাংশটা কিভাবে লিখবো? অবশ্যই কৌণিক ভরবেগের মান, দ্যাট মিনস এল, তারপর হচ্ছে সিম্পলি কস থিটা দিয়ে দিব, এবং সেম কনসেপ্ট আমরা ইউজ করবো কি বের করার জন্য? চুম্বক কর্ণ সংখ্যা বের করার জন্য। তাহলে তোমাকে যদি আমি ছবিটা দেখাই, পাশের ছবিতে দেখো, আমি এগুলো একটু মুছে দিচ্ছি তাহলে তোমার এখন ক্লিয়ার হবে। পাশের ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধরো পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস, জাস্ট এই পয়েন্টটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে দিয়ে আমরা একটা অক্ষ দেখতে পাচ্ছি উপরের দিকে উঠেছে, সেটা হচ্ছে আমাদের জেড অক্ষ বা জেড অ্যাক্সিস, যেটাকে আমরা রেফারেন্স অক্ষ হিসেবে চিনি। এবং এই জেড অক্ষর সাপেক্ষে আমরা কোনো একটা কৌণিক ভরবেগ নিয়েছি ইলেকট্রনের, সেই কৌণিক ভরবেগের একটা উপাংশ দেখতে পাচ্ছি এল জেড, এবং এই যে এখানে এলটা কাজ করছে, এই এলটা আসলে বেসিক্যালি একটা নির্দিষ্ট দিক বরাবর কাজ করছে। এটা যে কোনো দিক হতে পারে, এদিকেও হতে পারে, আবার ওদিকেও হতে পারে, যে কোনো দিকে হতে পারে। তো এল যেহেতু কোনো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তো ওই কৌণিক ভরবেগটা একটা নির্দিষ্ট কোণ থিটা তৈরি করেছে রেফারেন্স অক্ষ বা জেড অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে এটাও কি আমাদের এল হিসেবে কাজ করবে। তাহলে ওই জেড অ্যাক্সিস বরাবর তার যে উপাংশটা থাকবে, দ্যাট মিনস এল জেড, এটার যে মান সেটাই হচ্ছে আমাদের চুম্বক কোয়ান্টাম সংখ্যা। তো আই থিঙ্ক তোমরা ফিল করতে পেরেছো আসলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বলতে আরেকটা জিনিসকে বোঝায়, সেটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগটা জেড অ্যাক্সিস বা রেফারেন্স অক্ষের সাপেক্ষে যতটুকু উপাংশ তৈরি করে সেই উপাংশের মান। তাহলে আমরা তাই যদি হয়ে থাকে কতগুলো হিসাব করে ফেলি। প্রথম হিসাবটা হচ্ছে কি, আমরা চৌম্বকীয় কর্ণব সংখ্যার পরিচয় জেনেছি, যেটাকে আমরা এলজেড দিয়ে প্রকাশ করেছি। তাহলে এলজেড বিষয়টা হচ্ছে কি, আমাদের রেফারেন্স অক্ষ বা জেড অ্যাক্সিসের সাপেক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগের একটা উপাংশ, এবং এই উপাংশের মানটা কি, যদি ইলেকট্রনের কৌণিক ভরবেগ হয় এল, তাহলে এল এর সাথে আমি যদি কস থিটা যোগ করি, এটাই হচ্ছে কি আমাদের উপাংশ। কেননা তোমরা উপাংশ বের করতে জানো যে সিম্পলি কস থিটা দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ঠিক মতো লিখি। তো এবার আমরা কিছু হিসাব করব। হিসাবটা হচ্ছে কি, এই যে আমরা এখানে এল জেডটাকে পেয়েছি, এই এল জেডের কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, এবং এই এল জেডের যে মানটা সেটা হচ্ছে এরকম অনেকটা। তো এল জেডের যে মানটা সেটা হচ্ছে একটা সূত্র থেকে এসেছে, সেটা হচ্ছে এম এইচ ডিভাইড বাই 2 পাই। খেয়াল করে দেখো, এমটাকে এখন এখানে চৌম্বক কণ্ড সংখ্যা বলা হচ্ছে, আর ওর সাথে হচ্ছে এইচ ডিভাইড বাই 2 পাই। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, আর 2 পাই হচ্ছে কি নর্মালি একটা কনস্ট্যান্ট। এটা গুণ করলে আমরা যা পাবো সেটা হচ্ছে কি আমাদের এল জেড। তাহলে এই যে এখানে এল জেড এর কথা বলছি, এল মানে হচ্ছে কি টোটাল কোনো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে এল, যেমন এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এল, এবং এই এল এরও কিন্তু একটা মান আছে, যেটাকে আমরা একটা নির্দিষ্ট সূত্রের মাধ্যমে এনে থাকি, বাট ওটার এক্সপ্লেনেশন আমরা এখন দেখাবো না, কারণ ওটা অনেকটা জটিল জিনিস। তো এল এর যে মানটা আমি একটু নিচে লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে আলাদা করে। এল হচ্ছে আমাদের কোনো একটা ইলেকট্রনের অ্যাকচুয়াল কৌণিক ভরবেগ, এবং এই মানটা আসলে অনেকটা এরকম, রুট ওভার তার উপশক্তি স্তরের সংখ্যা ইন্টু উপশক্তি স্তরের সংখ্যা প্লাস হচ্ছে 1, এটার সাথে আমরা এইচ ডিভাইড বাই 2 পাই যুক্ত করব। তো এতটুকু হচ্ছে কোনো একটা ইলেকট্রনের জন্য কৌণিক যে ভরবেগ আছে সেই কৌণিক ভরবেগের ফর্মুলা। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা সেম ফর্মুলাটা এখানে বসাতে পারি। আর দেখো এলজেড যেটা, ওটার ফর্মুলার পর এটা, এবং এই দুটো ফর্মুলা কিন্তু সবসময় কোনো একটা মাধ্যমে এসেছে, যেটা একটু জটিল বলে আমি এখানে আর দেখাচ্ছি না। জাস্ট মনে রাখতে পারো এলজেড মানে হচ্ছে কি এম এইচ ডিভাইড বাই 2 পাই, যেখানে এম হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এল এর মানটা বসিয়ে দিই, রুট ওভার হবে এখানে, তারপর অবশ্যই হচ্ছে এল, এল প্লাস 1। আচ্ছা, এটাকে আমি এভাবে লিখি, এবং তারপর হবে কি এইচ ডিভাইড বাই
2 পাই এবং ওর সাথে কস থিতাটা যুক্ত থাকবে। তাহলে থিতার কি পরিচয় ছিল? থিতা হচ্ছে আমাদের জেড এক্সিসের সাপেক্ষে আমাদের ইলেকট্রনের কৌণিক ভরবেগের মধ্যকার যেই কোণটা আছে সেই কোণ বা অ্যাঙ্গেল। তো এখান থেকে আমাদের অনেক কিছু কাটা যায়, যেমন h/2 কাটা যায়। সব কিছু যদি কাটা যায় তাহলে m = থাকে হচ্ছে আমাদের ওই অংশটুকু, দ্যাট মিনস √ উপশক্তি স্তরের সংখ্যা, দ্যাট মিনস l ইন্টু l+1 এবং থাকে হচ্ছে আমাদের এক্সট্রা কস থিতা। তো দেখো তো এতটুকু অংশ যে থাকছে এটা আসলে কার মান বের হলো? এখন এটা আমাদের m এর মানটা বের হলো এবং এই যে আমরা mটাকে এখন বের করেছি, যেটা ঠিক হয় না কেন, এই mটাই হচ্ছে আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যার বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এবং এখানে এম এর যে অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়েছি এটার মধ্যে আবার কিছু কাহিনী আছে। কাহিনীগুলো হচ্ছে কি, তুমি দেখতে পাচ্ছ ওর সাথে কিন্তু কস থিতা যুক্ত, তাই না? এখন আরেকটু জিনিস দেখি আমরা এখানে ফিল করার মতো। কস থিতা বিষয়টা আসলে কি? cos 0 ডিগ্রি কিন্তু অনেকগুলো মান আছে। আমি যদি অন্য কালারে লিখি তোমাদেরকে তাহলে তোমরা বুঝতে পারবে। cos থিতা এটার ম্যাক্সিমাম এবং মিনিমাম কিন্তু কিছু মান থাকে। আমি যদি ম্যাক্সিমাম মানের কথা বলি তাহলে cos থিতার ম্যাক্সিমাম মান কত হচ্ছে 1। কখন 1 হবে? যখন থিতার মানটা 0 হবে। আবার cos থিতার যদি কথা বলি তাহলে ওর মিনিমাম মান হচ্ছে কি 0। কখন? যখন থিতার মানটা আমাদের 1 হবে। এখন দেখো তো আমি যদি cos থিতার মান 0 করি তাহলে আমাদের টোটাল যে চুম্বকীয় কোয়ান্টাম নম্বর সেটাও কি 0 হয়ে যাবে। দ্যাট মিনস cos থিটা = 0 কখন হবে? যখন আমাদের m এর মানটা 0 হয়ে যাবে। কেননা cos থিটা যদি 0 হয় তাহলে m এর মান টোটালটি কি 0 হয়ে যায় সূত্র অনুসারে। যেহেতু এই অংশটা 0 তাই ওর সাথে গুণ করা সকল অংশ কি এখন 0 হয়ে যাবে। তো এটা কখন ঘটবে? যখন আমাদের থিতার মানটা 90 ডিগ্রি থাকবে। এখন খেয়াল করে দেখো তো থিতার মানটা 90 ডিগ্রি আসলে কি নির্দেশ করে? আচ্ছা, থিতা 90 ডিগ্রি নির্দেশ করা আছে, আমার মনে হয় এখানে একটু ভুল লিখেছি। থিতা হচ্ছে যখন 0 ডিগ্রি হবে আর থিতা যখন আমাদের 90 ডিগ্রি হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো থিতা যদি 90 ডিগ্রি হয় এটা আসলে নির্দেশ করে আমাদের সরাসরি জেড অক্ষকে। তাহলে জেড অক্ষ হচ্ছে, খেয়াল করে দেখো আমাদের এটাকে যদি আমি এই ছবিতে এক্স অক্ষ ধরি, জাস্ট এটাকে তুমি এক্স অক্ষ ধরে নাও, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে কিন্তু তুমি দেখতে পাচ্ছ জেড অক্ষটা এখন 90 ডিগ্রি অবস্থানে আছে। তাই 90 ডিগ্রি অবস্থানে থাকার জন্য আমাদের জেড অক্ষটা রেফারেন্স হিসেবে কাজ করছে এবং এই জেড অক্ষ বরাবর যখন কোনো একটা চুম্বক কোয়ান্টাম সংখ্যা কাজ করবে তখন তার মান হয়ে যাবে কি 0। তাই কোনো একটা অরবিটালের পরিচয়ের মধ্যে যদি জেড কথাটা থাকে তাহলে আমি বলতে পারি ওই সমস্ত অরবিটালের চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান হয়ে যাবে কি 0। যেমন আমি যদি তোমাকে একটু উদাহরণ দিই, আমরা পরবর্তীতে জানবো বিভিন্ন অরবিটালের পরিচয়। জাস্ট এখানে একটু লিখি PZ এরকম একটা অরবিটাল কিন্তু আছে। আমি জাস্ট একটু ভিন্ন কালারে লিখি তাহলে বুঝতে পারবে। PZ এরকম একটা অরবিটালের পরিচয় তোমরা একটু পরে জানতে পারবে। তারপরে DZ² এরকম কোনো অরবিটালের পরিচয় তোমরা জানতে পারবে। তারপর হচ্ছে FZQ, এই সমস্ত অরবিটালগুলো কিন্তু আছে বা এক্সিস্টেন্স আছে। তার মানে এগুলোর মধ্যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা যেহেতু রেফারেন্স বা জেড অক্ষ বরাবর কাজ করছে তাই এদের সবার জন্য আমাদের m এর মানটা কত হবে? 0 হবে। তার মানে m এর মানটা তখনই 0 হবে যখন আমাদের কোনো একটা অরবিটাল ঠিক জেড অক্ষ বরাবর কাজ করবে বা থিতার মানটা তার 90 ডিগ্রি থাকবে। কাজে আমি যদি ফাইনাল একটা কথা বলি যে চুম্বক কোয়ান্টাম সংখ্যার আরেকটা ডেফিনেশন হচ্ছে কি, সেটা হলো কোনো একটা ইলেকট্রন যখন কোনো একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন অবশ্যই তার একটা কৌণিক ভরবেগ তৈরি হয় এবং সেই কৌণিক ভরবেগটা হচ্ছে কি আমাদের এখানে থাকা এল। এবং এই কৌণিক ভরবেগটা ওই পরমাণুতে যে রেফারেন্স অ্যাক্সিস থাকে বা রেফারেন্স অক্ষ থাকে, দ্যাট মিনস জেড অক্ষ, ওর সাপেক্ষে যেই উপাংশ তৈরি করে দ্যাট মিনস LZ, এই LZটাকে বলা হচ্ছে কি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এবং এই LZটার মধ্যে আমি যদি হিসাব করি তাহলে তার ভেতরে কিন্তু আমরা অ্যাকচুয়াল চৌম্বক কোয়ান্টাম সংখ্যা পাবো। তার মানে LZ এর বাহ্যিক পরিচয় হচ্ছে কি সে নর্মালি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা হিসেবে কাজ করে, বাট তার থেকে যদি আমি অ্যাকচুয়াল চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বের করতে চাই তাহলে তাকে কি করতে হবে? আরেকটু ভাঙতে হবে এবং তাকে ভাঙলে আমরা mh/2 পাবো, যেখানে m হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আমরা পরের স্লাইডে তোমাকে দেখাই। সেটা হলো অনেকটা এরকম যে আমরা তো একটা নির্দিষ্ট কক্ষপথের কথা নিতে পারি, তাই না? বিভিন্ন কক্ষপথের কথা জানি এবং প্রত্যেকটা কক্ষপথে কিন্তু আলাদা আলাদা শক্তির ইলেকট্রন থাকে, সেটা আমরা মোটামুটি জানি। এখন কিভাবে এরা কাজ করে সেটা আমরা একটু দেখব। ধরে নাও তুমি এখন এমন একটা কক্ষপথ নিলে যার মধ্যে তোমার 3টে উপশক্তি স্তর আছে। তো আমি যদি বলি প্লাস হচ্ছে আমাদের পরমাণুর কেন্দ্র এবং তার চারপাশে আমাদের ইলেকট্রন ঘুরছে। তাহলে ইলেকট্রন যখন এরকম একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে তখন আমি বলতে পারি কি সেক্ষেত্রে এই ইলেকট্রনটা যেই
উপশক্তি স্তর মেনটেন করছে সেই উপশক্তি স্তরটা হচ্ছে কি এস উপশক্তি স্তর, কেননা এস উপশক্তি স্তরের জন্যই কেবল এরকম বৃত্তাকার পথে ঘোরাটা বাঞ্ছনীয়, মানে হচ্ছে দরকার। তাহলে এ ইজিক্যাল যখন 0 হবে তখন আমরা ওই কক্ষপথের মধ্যে থাকা ইলেকট্রনকে কি বলবো, এস উপশক্তি স্তরের ইলেকট্রন। তারপরে আমি যদি বলি ওই কক্ষপথের মধ্যে শুধুমাত্র এস উপশক্তি স্তরের ইলেকট্রন ঘুরছে না, আমাদের পি এবং ডি উপশক্তি স্তরের মধ্যেও কিন্তু ইলেকট্রনটা ঘুরতে পারে। তো যদি পি উপশক্তি স্তরে ইলেকট্রনটা ঘুরে তখন কি হবে, তখন আসলে এরকম বৃত্তাকার পথে সে কিন্তু ঘুরতে চাইবে না, বা বলা যায় এরকম বৃত্তাকার পথে তার উপস্থিতিটা দেখা যাবে না, তার উপস্থিতিটা দেখা যাবে অনেকটা এরকম পথে। দ্যাট মিন্স এটাকে বলা হয় কি ইলিপস বা উপবৃত্তাকার পথ। তাহলে আমি যদি একটু ঠিকমতো আঁকি এরকম, আচ্ছা আমি মনে হয় উল্টো এঁকে ফেলেছি, এটা একটা এরকম হবে অনেকটা। তাহলে এরকম উপবৃত্তাকার পথে কিন্তু তখন ইলেকট্রনের যে উপস্থিতি আছে সেটা দেখা যাবে। তা আমি ধরে নিলাম এই জায়গাটাতে আমাদের এখন ইলেকট্রনের উপস্থিতি আছে। তাহলে এটা কিসের জন্য হয়েছে, L = 1 এর জন্য হয়েছে, বা পি উপশক্তি স্তরের জন্য হয়েছে। আবার সেম কক্ষপথে যখন ইলেকট্রনটা আরেকটা উপশক্তি স্তরে ঘুরবে, ধরে নাও সেটা হচ্ছে পরশক্তি স্তর, দ্যাট মিন্স ডি, তখন কিন্তু ইলেকট্রন এই পথে আর ঘুরবে না, তখন ইলেকট্রনটা অনেকটা এরকম একটা পথে ঘোরা শুরু করবে। তাহলে দেখতে পাচ্ছ কক্ষপথ কিন্তু একটাই রয়েছে, তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের n = 3 বা তৃতীয় কক্ষপথ। তাহলে 3 নম্বর কক্ষপথের মধ্যে থাকা ইলেকট্রনগুলো কিন্তু ভিন্ন ভিন্ন পথ ধরে চলতে পারে, কখনো সে এস পথ ধরে চলতে পারে, কখনো সে পি পথ ধরে চলতে পারে, কখনো সে ডি পথ ধরে চলতে পারে। দ্যাট মিন্স এটার জন্য এল এর মানটা কত হবে, অবশ্যই 2 হবে। এবং এক্ষেত্রে ইলেকট্রনের যে অবস্থানটা সেটা ধরে নাও যে কোনো একটা জায়গায় হবে, এই জায়গাটাতে হলো। তার মানে একই কক্ষপথে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে ভিন্ন ভিন্ন দূরত্বে চলতে পারে। যেমন এস উপশক্তি স্তরে থাকা ইলেকট্রনটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি ছিল, এই যে দেখো কাছাকাছি অবস্থানে। আবার পি উপশক্তি স্তরে যে ইলেকট্রনটা চলছিল সে কিন্তু নিউক্লিয়াস থেকে একটু দূরে সরে গেছে, যেহেতু সে উপবৃত্তাকার পথে চলছিল। আবার ডি উপশক্তি স্তরের কথা যদি বলি, সেখানে আবার ইলেকট্রনটা আরও দূরে সরে গেল নিউক্লিয়াস থেকে। তার মানে একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, কক্ষপথ যদি সেম থাকে, আমি এই জিনিসগুলো কেটে দিই তাহলে বুঝতে পারবে, কক্ষপথ যদি সেমও থাকে বা একই থাকে, তারপরেও ওই কক্ষপথের মধ্যে থাকা ভিন্ন ভিন্ন উপশক্তি স্তরে থাকা ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে ভিন্ন ভিন্ন দূরত্বে থাকে। যেমন এখানে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছাকাছি ছিল, যেহেতু সে বৃত্তাকার একটা উপশক্তি স্তর সিলেক্ট করেছে বা এস উপশক্তি স্তর সিলেক্ট করেছে, এই ইলেকট্রনটা কিন্তু পরবর্তীতে বৃত্তাকার থাকেনি, সে এখন উপবৃত্তাকার একটা পথ বেছে নিয়েছে। কেন, কারণ তার উপশক্তি স্তর হচ্ছে কি পি, তার মানে সে এখন নিউক্লিয়াস থেকে দূরে সরে গেছে। এই ইলেকট্রনটা আমি দেখতে পাচ্ছি নিউক্লিয়াস থেকে আরও দূরে সরে গেছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি, এই যে আমরা এখানে নিউক্লিয়াসের অবস্থানটা যে দেখতে পাচ্ছি, আমি এই অবস্থানটা মুছে দিচ্ছি, কেননা এই অবস্থানটা একটু ভুল আছে, এই অবস্থানটা হচ্ছে ঠিক মাঝখানে হবে। যেহেতু তোমরা জানো নিউক্লিয়াসটিকে মাঝখানে হয়, এখন নিউক্লিয়াসটা যে মাঝখানে রয়েছে এটা কেবলমাত্র এস উপশক্তি স্তরের জন্য কাজ করবে, অন্য কোনো উপশক্তি স্তরের জন্য কাজ করবে না। কেননা তুমি দেখতে পাচ্ছ পি উপশক্তি স্তর এবং ডি উপশক্তি স্তরের জন্য এদের যেই গঠনটা বা আকৃতিটা সেটা হচ্ছে ইলিপসের মতো বা উপবৃত্তাকার। তাহলে এস হচ্ছে শুধুমাত্র সার্কেলের মতো, বাট এস পি এবং ডি হচ্ছে ইলিপসের মতো। যেহেতু তারা ইলিপস বা উপবৃত্তাকার, তার মানে উপবৃত্তাকার মধ্যে বা উপবৃত্তাকার পথে কিন্তু কোনো কেন্দ্র থাকে না, বাট উপকেন্দ্র থাকে। এবং উপকেন্দ্রকে ইংলিশে বলা হয় কি ফোকাস। তার মানে এই যে নিউক্লিয়াসটা বসে আছে সে আসলে পি এবং ডি এই দুটো উপশক্তি স্তরের ফোকাস বিন্দুতে বা বলা যায় উপকেন্দ্রে বসে আছে। আমি অ্যাপ দিয়ে ফোকাস বললাম, বাট এস উপশক্তি স্তরের ঠিক কেন্দ্রের মধ্যে এই নিউক্লিয়াসটা বসে আছে। তাই এটা মনে রাখবে সবসময়, যখনই তোমার এখানে ইলিপস চলে আসবে বা ইলেকট্রিক্যাল পাথ চলে আসবে বা উপবৃত্তাকার পথ চলে আসবে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য, তখন ওই নিউক্লিয়াসটা কখনোই আমাদের ইলিপসের ঠিক কেন্দ্রে থাকবে না, সে থাকবে উপকেন্দ্রে। এখন উপকেন্দ্র যদি বুঝতে না পারো তাহলে আমি একটা ছোট্ট ইলিপস এঁকে আবার মুছে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম একটা ইলিপস বা উপবৃত্তাকার পথ। দ্যাট মিনস একটা বৃত্তকে যদি তুমি চাপ দাও তখন সেটা যেটা তৈরি করবে সেটা হচ্ছে উপবৃত্ত। তো উপবৃত্তটা আঁকার সিস্টেমও আছে আলাদা, যেটা হচ্ছে সুতা দিয়ে আঁকা হয়, যেটা আমরা অনেকবার এঁকেছিলাম লাইফে আমি। তো যাই হোক, এটা একটা ফোকাস থাকে আর এটার একটা ফোকাস থাকে। তো এই যে এখানে দুটো ফোকাস এঁকেছি, এই দুটো ফোকাসকে তুমি নিউক্লিয়াস ধরে নিতে পারো যদি আমাদের ইলেকট্রনটা কোনো ইলেকট্রিক্যাল পাথ হয়ে ধরে ঘুরে বা বলা যায় পি অথবা ডি উপশক্তি স্তরে থাকে। তো তবে তাই হোক, আমরা এখন আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে যেহেতু আমরা কোনো একটা নির্দিষ্ট কক্ষপথের জন্য, দ্যাট মিনস n = 3 এর জন্য এরকম 3টা উপশক্তি স্তর পেয়েছি এবং 3টা উপশক্তি স্তরের ইলেকট্রন কীভাবে ঘুরে সেটাও দেখেছি।
তার মানে আমরা যেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের খুব কাছে দেখব সেই ইলেকট্রনের কিন্তু মানে কক্ষপথের শক্তিটা কম হবে। দ্যাট মিনস আমি যদি এই কক্ষপথটাকে সিলেক্ট করি ওর শক্তি কিন্তু কম থাকে, যেটা আমরা অলরেডি জানি যে নিউক্লিয়াসের কাছাকাছি থাকা কক্ষপথের শক্তি কম থাকে। তারপর আমি যদি পি উপশক্তি স্তরটা দেখি তাহলে এই কক্ষপথের কিন্তু শক্তি বেশি থাকবে, এবং ফাইনালি আমরা যদি ডি উপশক্তি স্তর দেখি ওর কক্ষপথের শক্তি কিন্তু সবচেয়ে বেশি থাকবে। তার মানে এর কক্ষপথের শক্তি হচ্ছে সবচেয়ে বেশি থাকে এবং এর কক্ষপথের শক্তি কম থাকে। তাহলে এই ছবিটা আসলে কি নির্দেশ করছে আমাদের? এই ছবিটা একটা জিনিসই নির্দেশ করছে, সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় ভিন্ন ভিন্ন ইলেকট্রন কাজ করে, এবং ওই ভিন্ন ভিন্ন ইলেকট্রনগুলোর সবার কিন্তু শক্তি সেম থাকে না। কোনোটা শক্তি বেশি থাকে, কোনোটা শক্তি কম থাকে, এবং সবগুলো ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াস থেকে সেম দূরত্বে অবস্থান করে না। কোনো কোনো ইলেকট্রন নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থান করে, কোনো কোনো ইলেকট্রন নিউক্লিয়াসের খুব দূরে অবস্থান করে। তাহলে আমি যদি তোমাদের আরেকটা ভুল ভাঙিয়ে দিই, ছোটোবেলা থেকে আমরা এরকম ছবি অনেক দেখেছিলাম। এটা হচ্ছে আমাদের একটা কক্ষপথ, এবং কক্ষপথটাকে আমরা বৃত্তাকার ধরে নিয়েছিলাম, তাই না? বাট যদিও এটা ভুল, কারণ এটা হচ্ছে আমাদের 3D। তো আমরা দেখেছিলাম না এরকম ইলেকট্রন জোড়া বেঁধে বেঁধে থাকে, তাই না? তোমরা এরকম দেখেছো কিন্তু। তার মানে এই না যে এই দুটো ইলেকট্রন যে জোড়া বেঁধে আছে এরা দুজন আসলে সেম দূরত্বে নিউক্লিয়াস থেকে, অথবা বলা যায় এখানে আরেকটা নিউক্লিয়াস আছে। তার মানে আমি এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনের যদি তুলনা করি, তার মানে এই না যে তারা একই দূরত্বে আছে নিউক্লিয়াস থেকে। কেন? কারণ আমাদের এই কনসেপ্টটা, দ্যাট মিনস এই ইলেকট্রন যদি মানে এই ইলেকট্রনটা যদি হয় ধরো তোমার হচ্ছে পি উপশক্তি স্তরের, আর এই ইলেকট্রনটা যদি হয় ধরো তোমার এস উপশক্তি স্তরের, তাহলে অবশ্যই পি উপশক্তি স্তরের ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্ব এস উপশক্তি স্তর থেকে ইলেকট্রনের যে দূরত্বটা থাকবে, মানে নিউক্লিয়াসের যে দূরত্ব থাকবে, তারা কখনোই সেম হবে না, কারণ আমাদের এই ছবিটা। তার মানে তোমাদের এই ধারণাটা ভুল, যেটা হচ্ছে কোনো একটা শক্তি স্তরে থাকা প্রত্যেকটা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে সমান দূরে অবস্থান করে, এটা কখনোই সঠিক হবে না। তো এখন তোমাকে ওই ওরিয়েন্টেশনটা আমি আরেকবার দেখাই। আচ্ছা, এটা আমি মুছে দিলাম। খেয়াল করে দেখো, আমরা কিন্তু আগের স্লাইডে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা একটা ভ্যালু দেখেছিলাম, যেটা হলো কি 0। দ্যাট মিনস এম এর মানটা কখন 0 হবে? যখন কোনো একটা চুম্বকীয় কর্ণের সংখ্যার মান 0 হবে তখনই তো, বা বলা যায় যখন কোনো একটা কণিক ভরবেগ শুধুমাত্র জেড অক্ষ বরাবর কাজ করবে ইলেকট্রনের, বা জেড অক্ষ বরাবর উপাংশটা যদি আমাদের 0 হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি সেক্ষেত্রে এম এর মানটা 0। তো এখন এটা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমরা একটা ছোট্ট ছবি দেখে ফেলি। তো এই ছবি অনুসারে আমি যদি তোমাকে বলি, এটা হচ্ছে আমাদের কি অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, বা বলা যায় রেফারেন্স অ্যাক্সিস, এবং মাঝখানে একদম এই পয়েন্টটাতে আমি জাস্ট পয়েন্টটাকে একটু ইয়েলো কালারে ডিনোট করি। ধরো মাঝখানের এই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসকে বরাবর আমাদের কতগুলো অক্ষ চলে গেছে। এক্স অক্ষ দেখতে পাচ্ছ এই বরাবর, ওয়াই অক্ষ এই বরাবর, এবং তুমি দেখতে পাচ্ছ জেড অক্ষ এই বরাবর। এবং এই প্রত্যেকটা অক্ষ বরাবরই কিন্তু আমাদের কোনো একটা ইলেকট্রন যখন ঘুরতে থাকবে ও ইলেকট্রনের কৌণিক ভরবেগের উপাংশ থাকবে। তার মানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ যদি হয় এল, তাহলে এই কৌণিক ভরবেগটা যেহেতু ত্রিমাত্রিক একটা কৌণিক ভরবেগ, সেজন্য ওর 3টে উপাংশ থাকতে পারে, এল এক্স, এল ওয়াই এবং এল জেড। তাহলে এল এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর ইলেকট্রনের কৌণিক উপাংশ, মানে কৌণিক ভরবেগের উপাংশ, এল ওয়াই হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর, এবং এল জেড হচ্ছে কি জেড অক্ষ বরাবর। তো আমরা জেড অ্যাক্সিসটাকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি আমাদের রেফারেন্স অ্যাক্সিস। তো এখন আমি জাস্ট একটা এক্সাম্পল নিই, তাহলে সবচেয়ে ভালো সুবিধা হবে তোমাদের বোঝার জন্য। আমি যে এক্সাম্পলটা নিব সেটা হচ্ছে ধরো এল ইজিক্যাল টু 2 এর জন্য। তাহলে আমাদের উপশক্তি স্তর যদি 2টা হয়, তাহলে আমাদের চৌম্বক কর্ণব সংখ্যার মান কয়টা হবে? অবশ্যই 5টা হবে। তোমরা এটা বের করতে পারো, -2, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2। তো এই যে 5টা মান, এগুলো আসলে কিভাবে এখন কাজ করে? তাহলে এম এর প্রত্যেকটা ভ্যালু ধরা আসলে ইলেকট্রনের পসিবল ওরিয়েন্টেশন বোঝায়। তার মানে ইলেকট্রন ত্রিমাত্রিকভাবে কোন কোন দিকে বিন্যস্ত থাকতে পারে বা ওরিয়েন্টেশন হতে পারে তাদের, সেটা বোঝানো হয় এম এর প্রত্যেকটা মান দ্বারা। এবং এই প্রত্যেকটা মানকে কিন্তু আমরা কি বলেছিলাম? অরবিটাল বলেছিলাম। তার মানে এম এর প্রত্যেকটা মান হচ্ছে কি এক একটা অরবিটালকে নির্দেশ করে, বা ইলেকট্রনকে যে জায়গাটাতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যাবে ওই জায়গাটাকে সে নির্দেশ করে। তাহলে এল ইজিক্যাল টু 2 এর জন্য যেহেতু এম এর মান আমি পাচ্ছি কয়টা? 5টা, তাই এখানে অরবিটাল সংখ্যা কয়টা? 5টা। তার মানে এল ইজিক্যাল টু 2, বা এটাকে কি বলা হয়? এটা হচ্ছে আমাদের ডি উপশক্তি স্তর। তোমরা যদি মনে করে থাকো এল ইজিক্যাল টু 2 হলে কি হয়, সেটা ডি সাবশেল হয়। উপশক্তি স্তর মানে হচ্ছে কি সাবশেল। তাহলে ডি উপশক্তি স্তরের জন্য আমরা টোটাল 5টা অরবিটাল পাচ্ছি। এর মানে আমরা ইলেকট্রনের 5টা আলাদা আলাদা ওরিয়েন্টেশন পাচ্ছি, এবং প্রত্যেকটা ওরিয়েন্টেশন কিভাবে হচ্ছে সেটা আমরা পাশের ছবিতে একটু দেখি। তো আমরা এখানে এই ধারণাগুলো দেখেছিলাম থিওরিটিক্যালি, এবং এর সাথে আমরা এখন চুম্বকীয় কন্ডম সংখ্যার মানে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগটা আছে সেটাকে এখন যুক্ত করে ফেলবো। তো ওটা যদি যুক্ত করি তাহলে তোমাকে একটু দেখাই, যখন আমাদের
এম এর মানটা একদম জিরো হয়। খেয়াল করে দেখো, এম যখন জিরো কখন হবে? যখন আমাদের কৌণিক ভরবেগের উপাংশটা সরাসরি জেড অক্ষ বরাবর কাজ করবে। দ্যাট মিনস তোমরা যে এখানে এল জেডটা দেখতে পাচ্ছ, এই এল জেডটা যখন সরাসরি জেড অক্ষ বরাবর কাজ করবে, তখন এই লাইনটার জন্য বা বলা যায় এই পরিমাণ ঘূর্ণনের জন্য আমরা এখানে এম এর মানটা কত পাবো? অবশ্যই শূন্য পাবো। তাহলে এম যখন শূন্য হবে তখন ইলেকট্রনটা ঠিক এই জেড অ্যাক্সিস বরাবর ঘুরতে থাকবে। তার মানে ইলেকট্রনটাকে আমি যদি এখানে একটু বলের মতো করে দেখাই, তুমি খেয়াল করে দেখো, এই ইলেকট্রনটা জাস্ট এখানে একটা নির্দিষ্ট নিজের অক্ষের মধ্যে ঘুরতে থাকবে যখন আমাদের চুম্বকীয় কর্ণের সংখ্যা বা এম এর মানটা শূন্য হবে। এখন আমি যদি এম এর মানটা 1 করি, ধরো +1 করলাম, তখন কি হবে? তখন জেড অক্ষ থেকে সে একটু তার পথটাকে সরাবে। কেননা আমরা জানতাম এম মানে কি আসলে। এম মানে ছিল কৌণিক ভরবেগের যেই আচ্ছা আমি একটু তোমাকে ঠিকমতো লিখে দেখাই। আমরা কিন্তু একটা সূত্র আগের স্লাইডে শিখেছিলাম, তুমি একটু দেখো। আমরা এই সূত্রটা কিন্তু শিখেছিলাম যে এলজেড মানে হচ্ছে যা, mh/2π এটা মানে হচ্ছে তা। তার মানে আমি এখানে বলতে পারি এলজেড ইজ ইকুয়াল টু mh/2π। তাই যদি হয়ে থাকে, এখানে এমটা হচ্ছে কি আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমি বলতে পারি না এলজেড আসলে কার সমানুপাতিক? এম এর সমানুপাতিক। তো তাই যদি হয়ে থাকে, তাহলে আমরা এখানে এম এর মান যদি চেঞ্জ করি, এলজেড এর মানও কি চেঞ্জ হবে। তাহলে এম এর মান যখন শূন্য এসেছে, এলজেডটা সরাসরি জেড অক্ষ বরাবর কাজ করেছে। তখন আমরা যদি বলি এম এর মানটা যখন 1 আসবে, যেমন এই জায়গাটা দেখো, এম এর মান যখন 1 আসবে, তখন অবশ্যই আমাদের এলজেডটা জেড অক্ষ বরাবর আর কাজ করবে না। কেননা এম এর মান 1 আসা মানে কি? মানে হচ্ছে এলজেড মানে কি ছিল? এল কস থিটা ছিল। তার মানে থিতার মানটা অবশ্যই কিছু না কিছু পরিমাণ বাড়বে। থিতা যদি বাড়ে, তুমি ধরে নাও থিতাটা হচ্ছে সামান্য কিছু পরিমাণ বাড়লো, এবং সেই পরিমাণটা হচ্ছে কতটুকু? তুমি ধরতে পারো এটা, আমি যদি আরেকবার ইয়েলো কালারে দেখাই, সেটা হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে ধরো এতটুকু বাড়লো। তাহলে জেড অক্ষের সাপেক্ষে যদি থিটাটা এখন এতটুকু বাড়ে, তাহলে তুমি এখন ইলেকট্রনের যেই অবস্থানটা বা ঘূর্ণনটা, সেটা ঠিক এই বরাবর পাবে। দ্যাট মিনস আমি যদি তোমাকে এই ইলেকট্রনটার দিকে তাকাই, এটা কিন্তু এক একটা ইলেকট্রন, এই যে বৃত্তাকার যে বল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি সবাই এক একটা ইলেকট্রন। তার মানে এই ইলেকট্রনটাই হবে কি এখন আমাদের বর্তমান অবস্থান, যখন আমাদের এম এর মানটা 1 থাকবে। এবং এম এর মানটা 1 থাকার ফলে সে আসলে জেড অক্ষকে কেন্দ্র করে ঠিক এভাবে ঘুরতে থাকবে। দ্যাট মিনস আমি ঘূর্ণনের পথটা কিন্তু এভাবে দেখিয়েছি। তুমি যদি একটু খেয়াল করে দেখো, তীর দিয়ে আমি দেখাচ্ছি, এটাই হচ্ছে কি আমাদের ইলেকট্রনের ঘূর্ণনের পথ যখন আমাদের এম এর মানটা 1 হবে। আবার এম এর মানটা যখন -1 হবে, সে কিন্তু বিপরীত দিকে ঘুরবে। বিপরীত দিক কোন দিকে? এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ। দ্যাট মিনস এই জিনিসটা হবে কি এম ইজ ইকুয়াল টু -1 এর জন্য। তার মানে আমি যদি একটু দেখাই, জাস্ট এই রেখাটার দিকে জাস্ট তাকাও, এটা হচ্ছে আমাদের এম ইজ ইকুয়াল টু -1 এর জন্য তৈরি একটা কৌণিক, মানে কি বলবো, ত্রিমাত্রিক দিক বিন্যাস। আর এই জায়গাটা যদি আমি একটু তীর দিয়ে দেখাই, এটা হচ্ছে এম ইজ ইকুয়াল টু +1 এর জন্য তৈরি একটা ত্রিমাত্রিক দিক বিন্যাস। তার মানে তখন আমরা এই ইলেকট্রনটা নিয়ে কাজ করতে পারবো, যেটা হচ্ছে এম ইজ ইকুয়াল টু -1 এর জন্য কাজ করছে, এবং তখন সে এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। আমি জাস্ট তীর দিয়ে তোমাকে ঘূর্ণনের পথটা দেখিয়ে দিলাম। তারপরে আমাদের এম এর মানটা যখন 2 হবে, তখন কি ঘটবে? দেখো, এম এর মানটা যখন আমাদের 2 আসছে, তখন কিন্তু আমি বলতে পারি আমাদের ইলেকট্রনটা ঠিক এই পথ ধরে ঘুরছে। আমি কোথায় লিখবো? জাস্ট এটা একটু দেখাই। তাহলে এটা হচ্ছে কি এম ইজ ইকুয়াল টু 2 এর জন্য কাজ করবে বা +2 এর জন্য কাজ করবে। তখন আমাদের ইলেকট্রন থাকবে এই ইলেকট্রনটা। তার মানে এই ইলেকট্রনের জন্য আমি বলতে পারি এম এর মানটা হচ্ছে কি +2 হিসেবে কাজ করে, এবং সেক্ষেত্রে ইলেকট্রনটা আরেকটা পথ ধরে ঘুরবে। যে পথটাকে আমি যদি একটু ব্ল্যাক কালারে দেখাই, তাহলে তুমি একটু খেয়াল করো, পথটা হচ্ছে এটা, এই যে আমি তীর দিয়ে দেখিয়ে দিচ্ছি, এবং ওই পথটা পেছনে গিয়ে এভাবে ফিরে আসছে। তাহলে দেখো তো, এই পথটা দিয়ে যে সে ঘুরছে এম ইজ ইকুয়াল টু 2 এর জন্য, তার মানে এম ইজ ইকুয়াল টু -2 এর জন্য কি করবে? বিপরীত দিকে ঘুরবে। এবং বিপরীত দিকে কোন পথে ঘুরবে? অবশ্যই সে এই পথে ঘুরবে। দ্যাট মিনস আমি যদি একটু দেখাই, এটার দিকে জাস্ট দেখাও, এই লাইনটাই হচ্ছে কি আমাদের এম ইজ ইকুয়াল টু -2 এর জন্য কাজ করবে, এবং সেক্ষেত্রে ইলেকট্রনের যে পথ থাকবে সেটা হচ্ছে এই পথ। আমি তীর দিয়ে দেখালাম, তুমি হয়তো বুঝতে পারবে পথটা হচ্ছে আমাদের এখানে ব্যাক করে ফিরে এসেছে। তাহলে একটা বিষয় ক্লিয়ার না? আমরা যে প্রথম ছবিটা এখানে দেখেছিলাম, এল ইজ ইকুয়াল টু 0, এল ইজ ইকুয়াল টু 1 এবং এল ইজ ইকুয়াল টু 2 এর জন্য আস্তে আস্তে ইলেকট্রনের যে পথ আছে ঘোরার, সেটা উপবৃত্তাকার হচ্ছে। এখানে কিন্তু আমাদের সেম ঘটনাটাই ঘটছে। দ্যাট মিনস আমাদের যখন ম্যাগনেটিক কোয়ান্টাম নম্বরটা 0 ছিল, তখন সে কিন্তু একদম এই জেড অক্ষ বরাবর ছিল, এবং তার যে ঘূর্ণনটা সেটা কিন্তু একদম বৃত্তাকার পথের মতো ছিল। তো আস্তে আস্তে যখন সে মানে তার মানটা বাড়াচ্ছে, দ্যাট মিনস এম ইজ ইকুয়াল টু যখন +1 হচ্ছে, এম ইজ ইকুয়াল টু যখন +2 হচ্ছে, অথবা -1 বা -2 হচ্ছে, তখন কিন্তু তার পথটা ইলেকট্রিক্যাল হচ্ছে বা উপবৃত্তাকারের মতো হচ্ছে। যেমন আমি যদি এই পথটা তোমাকে দেখাই, আচ্ছা আমার মনে হয় হাইলাইটের স্কুলে সবচেয়ে ভালো হবে।
ওকে, আমি এখানে হাইলাইটার ইউজ করে তোমাকে পথটা দেখাচ্ছি। ধরো ব্ল্যাক কালারের হাইলাইটার, তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা পথ। এই পথটা কখন কাজ করবে? যখন আমাদের এম এর মানটা +1 হবে এবং এই পথটা তখন ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার হবে। একইভাবে m = -1 এর জন্য যে পথটা কাজ করছে সেটা হচ্ছে এই পথ, এবং এই পথটাও কি তুমি দেখতে পাচ্ছ ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার। আবার m এর মান যখন +2 -2 তখন আবার এই পথ কাজ করবে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের m এর মান যখন +2 তার জন্য, এবং m এর মান যখন -2 তার জন্য আমাদের এই পথটা কিন্তু কাজ করবে। এটা কিন্তু পেছনে ঘুরে এসে এখানে যুক্ত হবে। এবং এখানে দেখতে পাচ্ছ যত আমরা এখানে m এর মানটা বাড়াচ্ছি আস্তে আস্তে কিন্তু আমাদের উপবৃত্তাকার পথের যে পরিমাণটা সেটাও কিন্তু বাড়ছে, যেটা আমরা প্রথম ছবির থেকে দেখতে পাচ্ছি। তাই সবসময় খেয়াল রাখবে l এর মানটা যখন 0 হবে তখন কিন্তু আমাদের m এর মানটাও কি হয়? 0 হয়, যেটা আমরা আগে দেখেছি। তাহলে l এর মান যখন 0, m এর মান তখন 0, এবং m যখন 0 তখন অবশ্যই ইলেকট্রনের কৌণিক ভরবেগটা শুধুমাত্র z অক্ষ বরাবর কাজ করবে, এবং সেই ক্ষেত্রে আমাদের z অক্ষ বরাবর ঘূর্ণনটা কি এরকমভাবে হবে। দ্যাট মিনস সেটা শুধুমাত্র বৃত্তাকার বা সার্কুলার পথ ধরে ঘুরবে, কোনো উপবৃত্তাকার পথ ধরে কিন্তু ঘুরবে না। তো এটা হচ্ছে আমাদের মেইন কাহিনী এখান থেকে, যেখানে m এর প্রত্যেকটা ভ্যালু দ্বারা আসলে ইলেকট্রনের ত্রিমাত্রিক ওরিয়েন্টেশন বোঝা বা ইলেকট্রনের পসিবল ওরিয়েন্টেশনকে বোঝানো হয়। তারপর যেটা করব সেটা হচ্ছে আমরা বিভিন্ন অরবিটাল সম্পর্কে দেখব, কেননা আমরা দেখেছিলাম যে এক একটা উপশক্তি স্তরের জন্য কিন্তু অনেকগুলো অরবিটাল কাজ করে, এবং এক্ষেত্রে আমরা অনেকগুলো উপশক্তি স্তরের নামও কিন্তু জেনেছিলাম। আমি যদি আরেকবার লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। একটা ছিল S উপশক্তি স্তর, একটা P, একটা হচ্ছে D, একটা হচ্ছে F, তারপর হচ্ছে G, H, I। তো সবগুলো উপশক্তি স্তরের মধ্যেও কিন্তু আমরা অনেকগুলো ভাগ দেখতে পাই, এবং সেই ভাগগুলোকে আমরা কি বলেছিলাম? অরবিটাল বলেছিলাম। এবং অরবিটালের যে সংখ্যা সেটা আমরা প্রকাশ করতে পারি চৌম্বক কর্ণব সংখ্যার মাধ্যমে। তাহলে আমরা প্রথম যে অরবিটালটা দেখব সেটা হচ্ছে S এর অরবিটালটা দেখব, কারণ S হচ্ছে কি একটা উপশক্তি স্তর, এবং এটা এমন একটা উপশক্তি স্তর যার অরবিটালের নামও হচ্ছে S অরবিটাল। তার মানে S একই সাথে উপশক্তি স্তর বা L হিসেবে কাজ করে, একই সাথে চৌম্বক কর্ণব সংখ্যা বা অরবিটাল হিসেবে কাজ করে। তো এখন S এর যেই বিষয়টা সেটা হচ্ছে S কে আসলে শার্প হিসেবে লেখা হয়, SSARP, শার্প। মানে এটার অ্যাকচুয়াল যে মিনিং সেটা হচ্ছে শার্প। এবং নিউক্লিয়াসের থেকে শুরু করে আমরা যতই আস্তে আস্তে সামনের দিকে আগাবো বা একটা নির্দিষ্ট গোলকের মাধ্যমে যদি আমরা একটা নির্দিষ্ট দূরত্বে আগাতে থাকি, ততই আমরা ইলেকট্রনের যে ডেন্সিটি বা বলা যায় ঘনত্ব সেটা কম পাবো। যেমন এই ছবিটার দিকে দেখো, যেটা আমরা কোয়ান্টাম সংখ্যা পড়ার সময় দেখেছিলাম, যে একদম কেন্দ্রে আমাদের থাকছে কি নিউক্লিয়াস বা পজিটিভ চার্জ। তো আমরা যদি কোনো একটা পরমাণুতে ইলেকট্রনকে খোঁজ করতে থাকি নির্দিষ্ট একটা জায়গায়, তাহলে পরমাণু নিউক্লিয়াসের খুব কাছাকাছি জায়গায় আমরা খুব বেশি পরিমাণে নিউক্লিয়াসের মানে ইলেকট্রনের ডেন্সিটি বা ঘনত্ব পাবো। আস্তে আস্তে যত দূরত্ব বাড়বো ততই কিন্তু আমাদের ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে একটা গোলাকার পরিস্থিতি বা বলা যায় একটি স্পিয়ারের মতো পরিস্থিতি তৈরি করেছে নিউক্লিয়াসের চারপাশে থাকা ইলেকট্রনগুলো। তো এই যে এখানে একটা গোলাকার একটা নির্দিষ্ট মানে আকৃতি ধারণ করেছে ইলেকট্রনকে পাওয়ার জন্য, এই আকৃতিটাই হচ্ছে কি আমাদের S অরবিটাল। তার মানে S উপশক্তি স্তর এবং S অরবিটাল মোটামুটি একই ধারণা, এবং S অরবিটালের বিষয়টা হচ্ছে কি যে সে আসলে এমন একটা ইলেকট্রনের ডেন্সিটিকে নির্দেশ করে যে ইলেকট্রনের ডেন্সিটিটা সব দিকে সমভাবে থাকে না, নিউক্লিয়াসের কেন্দ্রের দিকে খুব বেশি পরিমাণে থাকে। আস্তে আস্তে যত প্রান্তের দিকে যাওয়া যায় বা একদম টার্মিনাল পয়েন্টে যখন যাওয়া যায় তখন আমাদের ইলেকট্রনের ডেন্সিটি বা ঘনত্ব আস্তে আস্তে কমতে থাকে। এখন মজার বিষয় হচ্ছে আমাদের এই S উপশক্তি স্তরের যে কথা বলেছিলাম এটাকে আসলে সেভাবে ভাগ করা যায় না, এবং ভাগ করা যায় না বলেই আমরা S উপশক্তি স্তরের আরেকটা নাম কি দিয়ে থাকি? S অরবিটাল দিয়ে থাকি। তার মানে আমি যতই বলি না কেন উপশক্তি স্তর ভাগ করলে আমরা কি পাচ্ছি? অরবিটাল পাচ্ছি। বাট S উপশক্তি স্তরের জন্য এই ধারণাটা একদমই ভুল। S উপশক্তি স্তরকে তুমি আর ডিভিশন করতে পারবে না, বা এটাকে তুমি আর ডিভাইড করতে পারবে না। যেহেতু তুমি ডিভাইড করতে পারছো না, তাই S উপশক্তি স্তরেরই আরেকটা নাম আমরা দিতে পারি S অরবিটাল। তাহলে তোমাকে যদি আমি কোশ্চেন করি যে এমন একটা মানে অরবিটালের নাম বলো যেটা একই সাথে উপশক্তি স্তর হিসেবে কাজ করে, একই সাথে অরবিটাল হিসেবে কাজ করে, তাহলে সেটা কি হবে? অবশ্যই আমাদের S অরবিটাল হবে। এবং খেয়াল করে দেখো, S উপশক্তি স্তর অথবা S অরবিটালের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে কি, যখন ইলেকট্রন আমাদের এই উপশক্তি স্তরে থাকছে, দ্যাট মিনস S উপশক্তি স্তরে থাকছে, তখন তাদের ঘনত্ব বা ডেন্সিটি কিন্তু একটা নির্দিষ্ট দিক বরাবর বাড়ছে বা কমছে না। যদি আমি একটু বলি, নির্দিষ্ট দিক মানে হচ্ছে কি নির্দিষ্ট শেপে। যেমন আমি কিন্তু বলতে পারি না আমাদের এতটুকু জায়গায় হঠাৎ করে কিছু একটা ইলেকট্রনের ডেন্সিটি বা ঘনত্ব দেখা গেল। আবার আমি বলতে পারি না এই জায়গায় এখানে একটা নির্দিষ্ট দিকে ইলেকট্রনের ডেন্সিটি থাকলো। তার মানে এখানে আমি যদি ইলেকট্রনগুলোকে এইভাবে ডট ডট দিয়ে দেখাই,
তাহলে এরকম কোনো কাহিনী ঘটে না আমাদের অ্যাস উপশক্তি স্তরের ভেতরে। তার মানে আমরা বলতে পারি আলটিমেটলি যে অ্যাস উপশক্তি স্তরের মধ্যে ইলেকট্রনটা একদম সুষম গোলাকারভাবে থাকে, বা একটা সুষম গোলকের মধ্যে যেরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে ইলেকট্রনগুলো, ঠিক একইভাবে আমাদের অ্যাস অরবিটালের মধ্যেও তাই থাকে। ইলেকট্রনগুলো এই নির্দিষ্ট গোলকের বাইরে বের হতে পারে না। তাই অ্যাস উপশক্তি স্তরটা মানে হচ্ছে কি, বা অ্যাস উপশক্তি স্তর, আচ্ছা এটাকে উপস্তর বলা যায়, সমস্যা নেই। তুমি ইচ্ছা করলে এটাকে উপশক্তি স্তর বলতে পারো, উপস্তরও বলতে পারো। তাহলে অ্যাস উপস্তরের আকৃতি হচ্ছে কি সুষম গোলাকার, যার কেন্দ্রের মধ্যে কিন্তু নিউক্লিয়াসটা অবস্থান করে। কেন্দ্র বাদে অন্য কোনো জায়গায় কিন্তু নিউক্লিয়াসটা অবস্থান কখনোই করবে না, স্রেফ কেন্দ্রের মধ্যেই অবস্থান করবে। এবং এই যে অ্যাস উপস্তর, এই অ্যাস উপস্তরের আরেকটা নাম হচ্ছে কি অ্যাস অরবিটাল, এবং এটা ত্রিমাত্রিকভাবে XYZ তিনটা অক্ষ বরাবর সমানভাবে বিস্তৃত থাকে। দ্যাট মিনস আমি যে তোমাকে এখানে একটা গোলাকার শেপ দেখালাম, এটা সত্যিকার অর্থে XYZ বরাবর গোলাকার থাকে। দ্যাট মিনস এটা যদি হয় X অ্যাক্সিস, এটা যদি হয় Y অ্যাক্সিস। আচ্ছা আমি একটু এটা না করে আমি তোমাকে রিয়েল ছবিটা দেখাই। খেয়াল করো, এটা হচ্ছে X অ্যাক্সিস, এটা Y অ্যাক্সিস, এবং এটা হচ্ছে কি Z অ্যাক্সিস। তাহলে দেখতে পাচ্ছ যে কেন্দ্রের মধ্যে যদি আমাদের নিউক্লিয়াস থাকে, তাহলে এই নিউক্লিয়াসের চারপাশে বা XYZ অ্যাক্সিস বরাবর একদম সমভাবে ইলেকট্রনগুলো ছড়িয়ে আছে একটা গোলাকের মতো, মানে একটা গোলকের মতো বা স্পিয়ারের মতো। এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যাস উপশক্তি স্তর বা অ্যাস অরবিটালের বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে কি, আমরা যদি আমাদের শক্তি স্তরগুলোকে বাড়াই, দ্যাট মিনস n এর সংখ্যা যদি বাড়াই, এটা কিন্তু ধরো n = 1 এর জন্য এরকম একটা কন্ডিশন তৈরি করে যেখানে নিউক্লিয়াসের কাছাকাছি জায়গায় ইলেকট্রন বেশি থাকে। বাট আমি যদি বলি n = 2 এর জন্য কি হবে, n = 3 এর জন্য কি হবে, তাহলে এগুলো কিন্তু আমরা অলরেডি দেখে এসেছিলাম আমাদের আগের ক্লাসে। সেক্ষেত্রে তোমরা এই ছবিটাও হয়তো দেখেছো, তোমাদের এখন ক্লিয়ার আইডিয়া আছে এটা নিয়ে যে আমরা এখন অ্যাস উপশক্তি স্তর নিয়ে আসলে পড়তে যাচ্ছি। কেননা অ্যাস উপশক্তি স্তর মানে কি, অ্যাস অরবিটাল হিসেবে কাজ করে। তো যখন আমাদের প্রথম শক্তি স্তর থাকে, তখন নিউক্লিয়াসের কাছাকাছি জায়গায় ইলেকট্রন এভাবে একটা নির্দিষ্ট ডেন্সিটি তৈরি করে। এবং তুমি যদি এই ডেন্সিটিগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করতে চাও, তাহলে দেখবে এই জায়গাটা একটা গোলকের মতো দেখাচ্ছে। তারপর তুমি যদি কক্ষপথটা বাড়ো, দ্যাট মিনস এন এর মানটা যদি আরেকটা বাড়ো, তাহলে তুমি বাইরের দিকে একটা গোলক পাবে এবং ভেতরের দিকে আরেকটা গোলক পাবে। আর আমি এটাও বলেছিলাম, এই দুটো গোলকের মাঝখানে যে ফাঁকা অংশটা আছে, যদিও ফাঁকা না, কয়েকটা ইলেকট্রন দেখা যাচ্ছে, বাট ধরুন এখানে একটু বেশি, মানে একটু কম পরিমাণ ঘনত্ব আছে ইলেকট্রনের, এই অবস্থানটাকে বলা হয় কি নোড। এবং আমাদের বাইরের অংশ এবং ভেতরের যে অংশটা আছে, এদেরকে কি বলা হবে, অবশ্যই অরবিটাল বলা হবে। এবং সেটাই হচ্ছে কি আমাদের এখন অ্যাস অরবিটাল। এবং তুমি যদি n এর মান 3 করো বা 3টা কক্ষপথ যদি রাখো, তাহলে ভেতরের দিকে তোমার একটা স্তর থাকবে, এখানে আরেকটা স্তর থাকবে, এবং এখানে আরেকটা স্তর থাকবে। তার মানে তুমি এখানে টোটাল কয়টা পাচ্ছ, 1s পাচ্ছ, 2s পাচ্ছ, 3s পাচ্ছ। তাহলে এই 3টা অ্যাস অরবিটাল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর সেক্ষেত্রে আমি যদি একটু বলি, এখানেও কিন্তু আমাদের নোড থাকবে কয়টা, 2টা। একটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় শক্তি স্তরের মাঝে, আরেকটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় শক্তি স্তরের মাঝে। তো এই 2টা নোড আমরা দেখতে পাচ্ছি। আর তাহলে নোড মানে হচ্ছে কি, পরমাণু যে সমস্ত অঞ্চলে আমরা কোনো ইলেকট্রন পাবো না, সেই সমস্ত অঞ্চলগুলোকে বলা হয় নোড। আবার খেয়াল করে দেখো, অ্যাস অরবিটালের জন্য কিন্তু 2টা জিনিসের মান সমান। দ্যাট মিনস তুমি যদি ধরো এল এর মান যদি 0 হয়, সেটা হচ্ছে কি অ্যাস উপশক্তি স্তর বা অ্যাস উপস্তর। আবার l = 0 এর জন্য m এর মানটা কি হবে, অবশ্যই 0 হবে, কেননা m এর সূত্র ছিল কি -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত। বাট যেহেতু l এর মানটা 0, তাই m এর মানটাও কি 0 হবে। এবং m এর মান যখন 0 হবে, তখন যে অরবিটালটা কাজ করে সেটাও কি অ্যাস অরবিটাল। তাহলে l = 0 হলে অ্যাস যে কাজ করে, এটা আসলে সাবশেল হিসেবে কাজ করে বা উপশক্তি স্তর হিসেবে কাজ করে। আর l = 0 এর জন্য যখন চৌম্বক খণ্ড সংখ্যা m এর মান 0 হয়, তখন আমরা যেই জিনিসটা পাই সেটা হচ্ছে কি অরবিটাল। তার মানে এখানে এটা অ্যাস অরবিটাল হিসেবে কাজ করবে। আর যেহেতু তুমি দেখতে পাচ্ছ এল এর মান এবং এম এর মান দুটোই সমান, সেই মুহূর্তে আমাদের এই দুটো জিনিসের সাইজ অল টাইম সেম হবে। সাইজ বলতে আমরা এখানে সাইজ না বলে শেপ বলি। শেপ মানে হচ্ছে কি আকৃতি, আর সাইজ মানে হচ্ছে কি আকার। সাইজ মানে হচ্ছে কি যেটা বড় বা ছোট বোঝায়, আর শেপ মানে হচ্ছে কি যেটা গোলাকার না, ত্রিভুজাকার না, চতুর্ভুজ আকার, সেটা বোঝায়। তাহলে দেখতে পাচ্ছ কেবলমাত্র এম এর মান এবং এল এর মান এরা দুজন সমান বলেই আমরা যে কোনো এম এর জন্য, যে কোনো কক্ষপথের জন্য একই রকম অ্যাস অরবিটাল পাবো। সেজন্য প্রতিটা ক্ষেত্রে অ্যাস অরবিটাল কিন্তু গোলাকার হবে। তার মানে তুমি যখন প্রথম কক্ষপথের জন্য কাজ করবে, দ্যাট মিনস প্রথম ছবিটা দেখো, সেখানে কিন্তু আমরা একটা গোলাকার পাচ্ছি অ্যাস অরবিটালকে। তুমি যখন দ্বিতীয় কক্ষপথের জন্য কাজ করবে, তখনও কিন্তু আমরা গোলাকার পাচ্ছি। আবার তুমি যখন তৃতীয় কক্ষপথের জন্য কাজ করবে, তখনও কিন্তু অ্যাসের যে শেপটা আছে সেটা গোলাকার পাচ্ছি। বাট এখানে সাইজটা চেঞ্জ হচ্ছে কেবলমাত্র n এর জন্য। তার মানে n = 1 এর জন্য অ্যাসটা হচ্ছে ছোট, n
n=2 এর জন্য s-টা একটু মিডিয়াম, n=3 এর জন্য s-টা একটু বড় হয়েছে। তারপর এখানে নোড নিয়ে আরেকটা ছোট্ট জিনিস বলবো, যদিও নোড নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো, তাও একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে তুমি তো দেখতে পাচ্ছ যে 1s যখন কাজ করবে তখন কিন্তু কোনো নোড কাজ করবে না, এখানে নো নোড, কোনো নোড আমরা দেখতে পাচ্ছি না। যখন আমরা 2s নিয়ে কাজ করব এখানে কিন্তু একটা নোড আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট, দ্যাট মিনস নোড সংখ্যা হচ্ছে কয়টা? একটা। আর যখন আমরা 3s নিয়ে কাজ করব এখানে কিন্তু তুমি দুইটা নোড দেখতে পাচ্ছ, এবং এই যে নোডগুলো দেখতে পাচ্ছ বা ইলেকট্রনের অনুপস্থিতিযুক্ত জায়গা যে দেখতে পাচ্ছ, এই নোডগুলোকে কিন্তু রেডিয়াল নোড বলা হয়, বা বলা যায় ব্যাসার্ধের নোড বলা হয়, বা বলা যায় এটাকে তুমি রেডিয়াস নোডও বলতে পারো, বা স্পেরিক্যাল নোডও বলতে পারো, বা গোলাকাকৃতি নোড বলতে পারো, যেহেতু এরা ত্রিমাত্রিক অবস্থানে গোলাকাকৃতি হিসেবে আছে। তো এই রেডিয়াস নোড বা স্পেরিক্যাল নোডকে বের করার একটা সুন্দর সূত্র আছে, সেটা হচ্ছে n-l-1। এখন এই সূত্র কীভাবে কাজ করে আমি জাস্ট তোমাকে একটু পরীক্ষা করে দেখাই। সেটা হচ্ছে তুমি যদি 1s নিয়ে কাজ করো, জাস্ট একটু কালার চেঞ্জ করি, এই কালারটা নিই। ওকে, তুমি যদি শুধুমাত্র 1s নিয়ে কাজ করো তাহলে 1s এর ক্ষেত্রে দেখো n এর মানটা কি? 1। n এর মান যদি 1 হয় তার মানে n হচ্ছে 1 মাইনাস s কি? s কিন্তু 0, কেননা আমরা জানি s p d f এদের আলাদা কিছু মান ছিল। s এর মান কত ছিল? 0, p এর মান ছিল 1, d এর মান ছিল 2 এবং f এর মান ছিল কি? 3। তাহলে 1 মানে 0 মাইনাস 1 যদি করো সূত্র অনুসারে তাহলে তুমি পাচ্ছ কি? 0। তার মানে 1s যদি কখনো কাজ করে আমাদের, তখন আমরা কোনো নোট পাবো না, বা শূন্য পরিমাণ রেডিয়াস নোট পাবো বা স্পেরিক্যাল নোট পাবো। এখন আমি যদি 2s এর জন্য পরীক্ষাটা করি তাহলে দেখো 2s এর জন্য n এর মান হচ্ছে 2, মাইনাস হচ্ছে l এর মান কত? অবশ্যই 0, কারণ s এর জন্য আমরা জানি যে উপশক্তি স্তরের মান হয় কি? 0, মাইনাস হচ্ছে 1 করলাম সূত্র থেকে, তাহলে এখানে আমরা কিন্তু 1 পাচ্ছি। তাহলে 2s এর জন্য তুমি দেখতে পাচ্ছ একটাই কিন্তু নোড আছে, তার মানে রেডিয়াল নোড বা রেডিয়াস নোড বা স্পেরিক্যাল নোডের মান কত? 1 হবে। একইভাবে তুমি যদি 3s এর জন্য হিসাবটা করো, আমি জাস্ট উপরে করছি, 3s এর জন্য আমি বলতে পারি n এর মানটা হচ্ছে 3 আর l এর মানটা হচ্ছে s এর জন্য 0, আর এখানে সূত্র থেকে হচ্ছে কি? -1। তাহলে 3 মানে 0 - 1 কয়টা হবে? অবশ্যই 2 হবে। তাহলে এই দুইটা মানে স্পেরিক্যাল নোডই কিন্তু 3s কন্ডিশনের জন্য কাজ করছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের নোড সংখ্যা। এবং এটা কি ধরনের নোড সংখ্যা? এটা কিন্তু অন্য কোনো নোড না, এটা হচ্ছে স্পেরিক্যাল নোড বা রেডিয়াস নোড। আমি জাস্ট সংক্ষেপে লিখি রেডিয়াস নোড বা ব্যাসার্ধ নোড। তো নোড কিন্তু দুই ধরনের হয় বেসিক্যালি, তো আমরা এর মধ্যে এক ধরনের নোডই এখানে দেখলাম। আর আমরা যখন নোড নিয়ে জানবো তখন আমরা বিস্তারিত আলোচনা করব যে নোডগুলো কিভাবে আসলে কাজ করে। আর একটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা ইলেকট্রনের ঘনত্ব নিয়ে একটু জানি। 1s যখন কাজ করে তখন কিন্তু নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থানে কিন্তু এটা থাকে। তাহলে 1s এই অরবিটালের জন্য আমরা ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি পরিমাণ পাবো। বা যখন 2s কাজ করবে তখন এটা কিন্তু নিউক্লিয়াস থেকে একটু বাইরের দিকে অবস্থান করে, তার মানে এখানে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব আমরা মাঝামাঝি পাবো, দ্যাট মিনস ততটা বেশি পাবো না। আবার যখন 3s অরবিটাল কাজ করবে ওর জন্য কিন্তু আমরা ইলেকট্রনের ঘনত্ব কম পাবো। তার মানে তুমি যতই কক্ষপথের সংখ্যা বাড়াবে বা যতই তুমি নিউক্লিয়াস থেকে দূরে চলে যাবে ততই কিন্তু তোমার s অরবিটালে যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনের ঘনত্ব কমবে। তার মানে নিউক্লিয়াসের কাছে থাকা অবস্থায় s অরবিটালের মধ্যে ইলেকট্রন বেশি থাকে, যতই আমরা আস্তে আস্তে নিউক্লিয়াস থেকে দূরে যেতে থাকবো ততই কিন্তু আমাদের s অরবিটালে থাকা ইলেকট্রনের যে ডেন্সিটি বা ঘনত্ব আছে সেটা কমতে থাকবে। ফাইনালি s অরবিটাল নিয়ে আরেকটা ছোট্ট তথ্য আছে, সেটা হচ্ছে আমরা পরমাণুতে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর যে বন্ধন তৈরি হয় সেই বন্ধন সম্পর্কে জানি। এক ধরনের বন্ধনকে বলা হচ্ছে আমাদের সিগমা বন্ধন, আরেক ধরনের বন্ধনকে বলা হয় কিন্তু পাই বন্ধন, যেটা তোমরা জানো। তো এই যে s অরবিটালের কথা আমি বলেছিলাম, এই s অরবিটাল শুধুমাত্র সিগমা বন্ধনে অংশগ্রহণ করে, কখনোই কিন্তু পাই বন্ধনে অংশগ্রহণ করে না। এই জন্য সিগমা বন্ধন যেহেতু অনেক শক্তিশালী, তাই দুটো পরমাণুর s অরবিটাল যদি কোনো একটা বন্ধন তৈরি করে সেটা অবশ্যই অনেক বেশি পরিমাণে শক্তিশালী হয়। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা s অরবিটালের পর যেটা দেখব সেটা হচ্ছে p অরবিটাল। এবং p অরবিটালের ক্ষেত্রে জিনিসটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে এটা কিন্তু আর এখন s অরবিটালের মতো কাজ করে না। দ্যাট মিনস এই ক্ষেত্রে আমাদের যেই ইলেকট্রনের ঘনত্বটা আছে সেই ঘনত্বটা হচ্ছে নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দিকে প্রসারিত হয়, অনেকটা এরকম। তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে একদম কেন্দ্রতে রয়েছে হচ্ছে নিউক্লিয়াস এই জায়গাটাতে, এবং নিউক্লিয়াস থেকে যে কোনো একটা অক্ষ বরাবর সামনে পেছনে বলতে বুঝছি কি যে অক্ষটার পজিটিভ অক্ষ মানে পজিটিভ দিক এটা, আর ধরে নাও নেগেটিভ দিক হচ্ছে এটা, এবং এই অক্ষটাকে আমরা এখানে ছবির মাধ্যমে ধরে নিয়েছি কি জেড অক্ষ। তাহলে নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর পজিটিভ এবং নেগেটিভ দিকে যদি ইলেকট্রনের ঘনত্বটা বিস্তৃতি লাভ করে তখন সেটাকে বলা হয় কি p অরবিটাল। এবং এক্ষেত্রে p অরবিটাল যেই
মানে নির্দিষ্ট শেপ অনুসারে ইলেকট্রনকে পাওয়া যায় সেটাকে বলা হয় কি ডাম্বেল শেপ। তার মানে এখানে আমরা টোটাল একটা শেপ দেখতে পাচ্ছি ডাম্বেল, এবং আমি যদি কোনো একটা পরমাণুতে কোনো একটা উপশক্তি স্তরে ইলেকট্রনকে খুঁজতে থাকি বা সার্চ করতে থাকি, এবং তারপরে যদি আমরা সার্চ করার পর ইলেকট্রনের জন্য প্রত্যেকটা অবস্থানের এরকম একটা বিন্দু পেয়ে যাই, আমি জাস্ট এখানে বিন্দুগুলো দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে আমি কোনো একটা সময় কোনো একটা পরমাণুর নির্দিষ্ট উপশক্তি স্তরে থাকা ইলেকট্রনগুলোকে খুঁজতে গিয়েছিলাম এবং আমি এরকম একটা বিন্দু পেয়েছি, মানে খোঁজার জন্য যখন আমি ইলেকট্রন পেয়েছি ওই জায়গাটাতে আমরা একটা বিন্দু বসিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে আমাদের যদি শেপটা এরকম ডাম্বেলের মতো হয় তখন আমি বলে নিব কি ওই পরমাণুর ওই শক্তি স্তরের মধ্যে যে উপশক্তি স্তর আছে সেখানে থাকা ইলেকট্রনগুলো আসলে পি অরবিটালে বসে আছে। তো এখানে তাই দেখতে পাচ্ছ তোমরা, এবং পি অরবিটালের যে আকৃতিটা সেটা হচ্ছে এরকম ডাম্বেল শেপের হয় বা ডাম্বেল আকৃতির হয়, এবং প্রত্যেকটা ডাম্বেলের যে অংশ এগুলোকে এক একটা লোব বলা হয়। তো এগুলো হচ্ছে বেসিক্যালি লোব হিসেবে পরিচিত, এবং যেহেতু এখানে লোব দুটো, এই দুটো লোব যে জায়গাটাতে মিলেছে এদেরকে বলা হয় নোডাল পয়েন্ট। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি নোডাল পয়েন্টটা হচ্ছে ঠিক এটা, এবং এই নোডাল পয়েন্টের মধ্যে কিন্তু নিউক্লিয়াসটা বসে থাকে, তাই এটার নাম হচ্ছে কি নোডাল পয়েন্ট। এবং খেয়াল করে দেখো আমাদের এখানে পি অরবিটালের কাহিনীটা কি। অরবিটাল হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা ইলেকট্রন খুঁজে পাই, তাহলে পি অরবিটাল হচ্ছে সেরকমই একটা জায়গা যেখানে আমরা একটা নির্দিষ্ট ডাম্বেল আকৃতির শেপের মধ্যে ইলেকট্রনকে খুঁজে পাই নিউক্লিয়াসের চারপাশে। আবার আমরা এখানে যে দুটো লোব দেখতে পাচ্ছি প্রত্যেকটা লোবের মধ্যে কিন্তু একই প্রবাবিলিটি বা পসিবিলিটি থাকে ইলেকট্রনকে পাওয়ার। যেমন আমি যদি তোমাকে একটা বাস্তব ছবি দেখে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের কোনো একটা অরবিটাল, মানে পি অরবিটাল। তো এই পি অরবিটালের মধ্যে খেয়াল করে দেখতে পাচ্ছ একদম মাঝখানে কিন্তু আমাদের এখানে নিউক্লিয়াসটা বসে আছে, এবং নিউক্লিয়াসের দুই পাশে আমরা একটা নির্দিষ্ট লোবের মতো করে বা ডাম্বেল আকৃতির মতো করে ইলেকট্রনকে খুঁজে পাচ্ছি এরকম পয়েন্টের মাধ্যমে। তাহলে দেখো তো আমাদের এই অ্যাক্সিস বরাবর যদি তুমি এটাকে এক্স অ্যাক্সিস ধরে নাও, তাহলে পেছনের অংশটা অবশ্যই কী হবে মাইনাস এক্স অ্যাক্সিস। তাহলে নিউক্লিয়াস থেকে মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর আমরা যদি 50% ইলেকট্রনকে পেয়ে থাকি কোনো একটা পরমাণুতে টোটাল ইলেকট্রনের, তাহলে অবশ্যই আমরা বাকি 50% কিন্তু এই জায়গাটাতে পেয়ে যাব। তো এটাই মিন করে যে পি অরবিটালের প্রত্যেকটা লোবের মধ্যে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি বা পসিবিলিটি বা সম্ভাব্যতা একই রকম হয়, 50-50% হয়। তার মানে এই না যে একটা পরমাণুর সবগুলো ইলেকট্রনই কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট অক্ষ বরাবর বা পি অরবিটাল বরাবর থাকবে। দ্যাট মিনস আমি যদি বলি পরমাণুতে ইলেকট্রন হচ্ছে কথার কথা 300, তাহলে 300 না, আমি জাস্ট ধরে নিই 100টা ইলেকট্রন। তো এই 100টা ইলেকট্রনের জন্য আছে 100টা ইলেকট্রন কি পরমাণুতে থাকতে পারে? অবশ্যই থাকতে পারে, যেহেতু 100 পারমাণবিক সংখ্যা থাকে তো অবশ্যই থাকতে পারে। তো তাহলে 100টা যদি আমাদের ইলেকট্রন থাকে তার মধ্যে হয়তো তোমার ধরো 20-30টা ইলেকট্রন এরকম পিএক্স বরাবর থাকবে, তারপর আরও কিছু ইলেকট্রন আছে যেগুলা পিওয়াই বরাবর থাকবে এবং পিজেড বরাবর থাকবে। তাহলে এই যে আমরা এখানে বলছি পিএক্সের কথা, পিওয়াইয়ের কথা, পিজেডের কথা, এটা কি মিন করে? এটা মিন করে পি অরবিটালটা অবশ্যই 3টা অক্ষ বরাবর বিস্তৃত থাকতে পারে। আমি প্রথম ছবিতে জাস্ট জেড অক্ষ বরাবর 2টা ডাম্বেল মানে 2টা লোবকে দেখিয়েছি বা ডাম্বেল শেপকে দেখিয়েছি, একইভাবে আমরা বাকি 3টা অক্ষের জন্য কিন্তু এরকম ডাম্বেল শেপটাকে দেখাতে পারি। খেয়াল করে দেখতে পাচ্ছি একদম প্রথম ছবিতে, তুমি যদি প্রথম ছবিটা দেখো সেটা কি এক্স অক্ষ, দ্যাট মিনস এখানে আমরা এক্স অক্ষ ধরেছি। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের পি অরবিটালটা বিস্তৃত থাকতে পারে বা ইলেকট্রনগুলো এক্স অক্ষ বরাবর এরকম ডাম্বেল শেপের মতো অবস্থান করতে পারে, তখন আমরা এই অরবিটালটাকে বলি হচ্ছে পি এক্স অরবিটাল। পরের ছবিটিতে দেখো আমাদের ওয়াই অক্ষ বরাবর কিন্তু ইলেকট্রনগুলো বিস্তৃত হয়েছে ডাম্বেল শেপে, তো এটাকে বলা হয় পি ওয়াই অরবিটাল। এবং ফাইনালি জেড অক্ষ বরাবর, যেটা আমরা প্রথম ছবিতে দেখেছিলাম, জেড অক্ষ বরাবর ইলেকট্রনগুলো বিস্তৃত হয়েছে এবং এটাকে বলা হচ্ছে কি পিজেড অরবিটাল। তাহলে পি অরবিটালের মধ্যে কিন্তু 3টা ভাগ আছে, সেটা হচ্ছে পিএক্স, পিওয়াই, পিজেড। তাহলে পিকে আমরা কি হিসেবে চিনি? পি কিন্তু কোনো অরবিটাল না, পি হচ্ছে কি আসলে একটা উপশক্তি স্তর বা উপস্তর, এবং এই পি উপশক্তি স্তরের মধ্যে কিন্তু 3টা অরবিটাল থাকে, একটা হচ্ছে পিএক্স, পিওয়াই, পিজেড। তাহলে এটা কনফার্ম করো যে পি কিন্তু কখনোই অরবিটাল না, পি হচ্ছে কি আমাদের সাবশেল, যেটা আমি অনেকবার তোমাকে বলেছি। তাহলে এই সাবশেলের মধ্যে 3টা অরবিটাল থাকে পিএক্স, পিওয়াই, পিজেড করে। আবার খেয়াল করে দেখো পিএক্স, পিওয়াই, পিজেড এরা কিন্তু পরস্পরের থেকে 90 ডিগ্রি কৌণিক দূরত্বে থাকে। দ্যাট মিনস আমি যদি একটা 3D স্ট্রাকচার এঁকে দেখে তোমাকে, ধরো এটা হচ্ছে একটা 3D স্ট্রাকচার, যেখানে তুমি ধরে নাও এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তো তুমি হয়তো আমাদের উপরের ছবির থেকে সেভাবে বিষয়টা বুঝতে পারবে না, বাট আমি যদি এখানে ছবি আঁকি দেখতে পাচ্ছ
ওয়াই এবং মানে এক্স এবং আমি তো মুছে দিলাম, এক্স এবং জেডের মাঝে কিন্তু 90 ডিগ্রি কাজ করে, ওয়াই এবং এক্সের মাঝে 90 ডিগ্রি কাজ করে, জেড এবং ওয়াইয়ের মাঝেও কিন্তু 90 ডিগ্রি কোণ কাজ করে। তাহলে যেহেতু প্রত্যেকটা অক্ষ একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে আছে, তাই আমি বলতে পারি প্রত্যেকটা পি অরবিটাল একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে আচ্ছা, এটা 90 ডিগ্রি ঠিক মতো দিই। তো এবার এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে পি অফ এক্স এবং পি অফ ওয়াই এদের মাঝে অ্যাঙ্গেল হচ্ছে কত, 90 ডিগ্রি। পি অফ ওয়াই এবং পি অফ জেড এদের মাঝে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এবং আমরা অ্যাঙ্গেল কীভাবে প্রকাশ করি, এরকম একটা টুপি চিহ্ন দিয়ে, যেটা আমরা ভেক্টরে কিন্তু প্রকাশ করতাম। আমরা ভেক্টরে কিন্তু ফিজিক্সের ভেক্টরের কথা বলছি, ওখানে কিন্তু আমরা লিখতাম এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এভাবে লিখতাম না, এ ভেক্টর কোণ হচ্ছে বি ভেক্টর ইজ ইকুয়াল টু ধরো 50 ডিগ্রি। তো সেম কেস আমরা এখানে ক্যাপ দিয়েও কিন্তু লিখতে পারি যে তিনটা অরবিটালের মাঝে কৌণিক দূরত্ব বা কৌণিক ব্যবধানটা হচ্ছে কি 90 ডিগ্রি করে। এখন এই পি অরবিটালগুলো যখন কোনো একটা নির্দিষ্ট শক্তি স্তরের জন্য কাজ করে, তখন তাদের সাইজ অথবা বলা যায় শেপ একই রকম হয়। দ্যাট মিনস এখানে পি এক্স, পি ওয়াই, পি জেড এরা যদি যে কোনো একটা কক্ষপথের জন্য কাজ করে, কত কক্ষপথের জন্য কাজ করবে সেটাও কিন্তু আমাদের বের করতে হবে। আমরা জানি যে, আমি একটু এখানে লিখি, এল এর মান যখন আমাদের 1 হবে তখন সেটাকে আমরা বলতাম প্রিন্সিপাল বা পি উপশক্তি স্তর। তাহলে এল এর মান কখন 1 হবে, যখন এন এর মানটা আমাদের হচ্ছে কত, 1 হবে। আচ্ছা, এন এর মান কি 1 হবে তখন? হ্যাঁ, এন এর মানটা যখন 2 হবে তখন আসলে এল এর মানটা 1 হবে। কীভাবে? এন যেহেতু 2, তাহলে এল এর মান কত, 0 থেকে শুরু করে n-1, তাই যদি হয় তাহলে 0 থেকে শুরু করে 2-1 মানে কি 1। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এল এর মানটা 1 পাচ্ছি। তাহলে এন যখন বা প্রথম শক্তি স্তর যখন 2টা থাকবে, তখনই আমরা কেবল এল এর মানটা 1 হিসেবে পাবো। এবং এল এর মান যদি 1 পাই, এ দুটো কি নির্দেশ করবে? এল এর মান 0 এর জন্য এস নির্দেশ করবে, এল এর মান 1 এর জন্য পি উপশক্তি স্তর নির্দেশ করবে। তার মানে এল ইজ ইকুয়াল টু 1 যদি হয়, বা যদি আমরা পি উপশক্তি স্তর পাই, কেবল তখনই আমরা এই পি থেকে 3টা অরবিটাল পাবো। একটা হচ্ছে পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, একটা হচ্ছে পি জেড। এবং মজার বিষয় হচ্ছে কি, যদি আমি যে কোনো একটা শক্তি স্তরের কথা বলি, যেমন এন এর মান 2 এর জন্য যদি বলি, তাহলে আমরা বলতে পারি কি 2p, এভাবে আমরা লিখতে পারি। তার মানে অবশ্যই আমাদের 2s এর অস্তিত্ব আছে এবং 2pরও কি অস্তিত্ব আছে। আবার 2p যেহেতু একটা অস্তিত্বযুক্ত উপশক্তি স্তর, তাই এটাকে আমরা ভাগ করতে পারি কি 2px বরাবর, তারপর হচ্ছে 2py বরাবর এবং 2pz বরাবর। তার মানে খুব সহজ বিষয়, 2 হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর, p হচ্ছে উপশক্তি স্তর, এবং p উপশক্তি স্তরের মধ্যে 3টা অরবিটাল থাকে, একটা হচ্ছে px, py, pz, এবং আমরা তাদের প্রত্যেকটার আগে কিন্তু এই 2 বসাতে পারি। 2 কি নির্দেশ করবে? অবশ্যই প্রধান শক্তি স্তর নির্দেশ করবে। তাহলে এই যে এখানে একটা কম্বিনেশন পেলাম 2px, 2py, 2pz, এটা কোথায় কাজ করবে? শুধুমাত্র দ্বিতীয় শক্তি স্তরের জন্য কাজ করবে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে থাকা প্রত্যেকটা পি অরবিটালের শক্তি একই রকম হবে, এদের সাইজ একই রকম হবে, এদের শেপও একই রকম হবে। তার মানে এখানে যে 2px, 2py, 2pz লিখেছি, এদের কি কি জিনিস সেম হবে? সাইজ মানে হচ্ছে, সাইজ মানে কি আকার, মানে কতটা ছোট কতটা বড় সেটা বোঝায়। তারপর হচ্ছে শেপ, শেপ মানে কি আকৃতি, তার মানে তারা যেহেতু সবাই ডাম্বেল আকার, তাদের শেপটাও কি সেম হবে। এবং একই সাথে তাদের যেই শক্তি আছে, কারণ আমরা জানি প্রত্যেকটা অরবিটালের আলাদা আলাদা শক্তি থাকে, প্রত্যেকটা উপশক্তি স্তরেরও শক্তি থাকে, প্রত্যেকটা শক্তি স্তরেরও শক্তি থাকে। তাহলে এই প্রত্যেকটা অরবিটালের এনার্জি কি হবে? সবগুলো সেম হবে। তো এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। একইভাবে আমি যদি শক্তি স্তরটাকে আরেকটু বাড়াই, দ্যাট মিনস আমি যদি এখানে কথার কথা এন এর মান যদি আমি 3 করি, তাহলে এন এর মান 3 এর জন্য কিন্তু এল এর মান কটা আসবে? অবশ্যই 3টা আসবে, 0, 1 এবং 2। এবং এল এর মান যখন আমাদের 1 আসবে, ঠিক ওই মুহূর্তটাতে কেবলমাত্র আমাদের পি উপশক্তি স্তর কাজ করবে, কারণ আমরা জানি 0 এর জন্য এস কাজ করে, 1 এর জন্য পি কাজ করে, 2 এর জন্য ডি কাজ করে। তাহলে এল এর মান যখন 1 আসছে পি, তখন সেটাকে কিভাবে লেখা হবে? আমি যদি একটু এখানে লিখি, তার মানে এটা হচ্ছে 3p হবে তখন। তার মানে তৃতীয় শক্তি স্তরের জন্য আমরা যেই উপশক্তি স্তর পাবো, প্রিন্সিপাল উপশক্তি স্তর, সেটা আবার এখানে 3টা হবে। একটা হচ্ছে 3px হবে, একটা হচ্ছে 3py হবে, এবং আরেকটা হচ্ছে 3pz হবে। তাই যদি হয়ে থাকে, আচ্ছা আমি মাইনাস এক্স অ্যাক্সিসটা মুছে দিচ্ছি, এখানে আমি লিখে দিই 3pz, আর এটা মাইনাস এক্স অ্যাক্সিস তুমি এমনও জানো। তো এই যে এখানে আমরা তৃতীয় শক্তি স্তরের জন্য আলাদা আরও 3টা পি অরবিটাল পেলাম। প্রত্যেকটা অরবিটালেরও আবার কি সেম সাইজ থাকবে, সেম শেপ থাকবে এবং সেম এনার্জি থাকবে। কিন্তু কথা হচ্ছে, আমাদের দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে থাকা পি অরবিটাল এবং তৃতীয় শক্তি স্তরের মধ্যে থাকা পি অরবিটালের সবার সাইজ, শেপ, এনার্জি সেম থাকবে না। স্বভাবতই আমাদের
3px 3py 3pz এদের সব কিছুই বড় থাকবে বা বেশি থাকবে, আর 2px 2py 2pz এদের সব কিছুই কী থাকবে, স্মল থাকবে বা ছোট থাকবে। তার মানে আমি যদি একটু তুলনা করি সেটা হচ্ছে এরকম হবে অনেকটা। এই জায়গাটাতে লিখি আমি তুলনাটা হচ্ছে এখানে লিখি 2px, তারপরে 2py, তারপর হচ্ছে 2pz, এদের সবার তিনটে জিনিস সেম, এনার্জি বা শক্তি সেম, সাইজ অথবা আকার সেম, শেপ অথবা আকৃতি সেম, বাট এরা আবার ছোট, মানে এদের সব কিছু ছোট। কার থেকে ছোট? 3px এর চেয়ে ছোট ইজিক্যাল টু 3py এর চেয়ে ছোট ইজিক্যাল টু 3pz এর চেয়ে ছোট। তার মানে তুমি 3px 3py 3pz এর সব কিছু সমান পাবে, 2px 2py 2pz এর সব কিছু সমান পাবে, বাট একজন থেকে আরেকজনের থেকে ছোট পাবে। একইভাবে আমি যদি n এর মান 4 করি তাহলে আমরা কাদেরকে পাবো? আমি যদি একটু উপরে লিখি আমরা পাবো 4px, তারপর হচ্ছে 4py, তারপর হচ্ছে 4pz কে পাবো। তো এখানেও কিন্তু এই 4px 4py 4pz এদের সবার মানে কিন্তু বেশি থাকবে আমাদের 3p থেকে, দ্যাট মিনস 3px 3py 3pz থেকে। তাহলে এই সিকোয়েন্সটা তোমাকে বুঝতে হবে। যত আমরা n এর মানটা বাড়াবো আস্তে আস্তে আমাদের অরবিটালের বা p অরবিটালের সাইজ বাড়বে, শেপ বাড়বে এবং অবশ্যই এনার্জিও বাড়বে। তো আমি জাস্ট একটা তুলনা করে দিই তাহলে বুঝতে পারছো। ধরো এটা হচ্ছে আমাদের 2px, কথার কথা ধরে নাও। তো এটা যদি আমাদের 2px হয় তাহলে আমি যদি 3px আঁকতে চাই, কথার কথা ধরে নাও 3px যদি আঁকতে চাই, এই ডাম্বেলটা হয়তো আরেকটু বড় হবে। আর আমি যদি 4px আঁকতে চাই তাহলে ধরো এই ডাম্বেলটা হয়তো আরও বড় হবে। তার মানে প্রথম ডাম্বেলটা ছিল 2px এর জন্য, তার সাইজও ছোট ছিল, শেপও কি ছোট ছিল এবং এনার্জি লেভেলও কি ছোট ছিল। বাট আমি যখন আস্তে আস্তে বাড়িয়েছি তাদের কিন্তু কি হয়েছে, 3px এর জন্য সাইজ, শেপ, এনার্জি সব কিছু বাড়বে, 4px এর জন্য আরও বাড়বে। তবে এখানে একটা ছোট্ট বিষয় আছে, সেটা একটু ক্লিয়ার করে দেয়। সেটা হচ্ছে শেপ বা আকৃতি, সেটার মধ্যে কিন্তু বাড়া কমা নাই, যদি তোমরা একটু ধরতে পারো। এই যেখানে শেপ বলেছি এটার মধ্যে কিন্তু কম বাড়া কিছু নেই। এটাও কিন্তু বৃত্তাকার পথ, বা ধরো এটাও বৃত্ত, আবার আমি যদি এটাকে বড় করে আঁকি এটাও কি বৃত্ত, তাই না? তার মানে দুইটাই কি বৃত্তাকার বা দুইটার শেপ কি সেম। তার মানে তুমি এখানে একটা জিনিস অমিট করতে পারো বা এলিমিনেট করতে পারো, সেটা হচ্ছে শেপটা আসলে সেম থাকে। আমি এখানে শেপ বাড়া কমাটা আসলে বলতে যাচ্ছি না, কারণ শেপটা আসলে বাড়া কমার মধ্যে পড়ে না। তার মানে 2px 3px 4px এদের সবারই কি শেপ বা আকৃতি সেম থাকে। প্রত্যেকটার আকৃতি কি ডাম্বেল আকার, বা বলা যায় দুইটা লোব নিয়ে গঠিত। তাহলে পি অরবিটালগুলোর সবারই শেপ হচ্ছে সেম, যেটা হচ্ছে ডাম্বেল আকৃতি, যার মধ্যে দুইটা লোব থাকে এবং মাঝখানে একটা নোডাল পয়েন্ট থাকে। বাট তাদের সাইজ বা আকৃতি এবং এনার্জি বা শক্তি কিন্তু ডিফারেন্ট। তার মানে এই জিনিসটা একটু মনে রাখতে পারো। আরেকটা জিনিস যদি বলি সেটা হচ্ছে, আমরা তো বন্ধন সম্পর্কে জানি, তাই না? একটা বন্ধনকে বলা হচ্ছে সিগমা বন্ধন, আরেকটাকে বলা হচ্ছে পাই বন্ধন। তো আমরা কিন্তু অলরেডি দেখেছিলাম এস অরবিটালটা শুধুমাত্র সিগমা বন্ধনে অংশ নেয়, পাই বন্ধনে অংশ নেয় না। এই জন্য এস অরবিটাল যে বন্ধন তৈরি করে সেটা অনেক শক্তিশালী। একই সাথে পি বন্ধন মানে পি অরবিটাল যেটা, সেটা কিন্তু এই দুইটা বন্ধনই তৈরি করতে পারে। তার মানে পি অরবিটাল একই সাথে সিগমা বন্ধনও তৈরি করতে পারে, পাই বন্ধনও তৈরি করতে পারে, দুইভাবে তাদের বন্ধন তৈরি হয়। তারপর আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা তো চুম্বক কন্ডম সংখ্যার মান জানি, তাই না? পি অরবিটালের জন্য কীরকম মানগুলো হয়, যেমন হচ্ছে আমি যদি বলি এল এর মানটা যখন আমাদের 1 হয় তখন কিন্তু এম এর মানটা কি হয়, প্লাস মাইনাস এল হয়। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি জাস্ট এই জায়গাটাতে একটু লিখি অন্য কালারে, তাহলে বুঝতে পারবে যে এল এর মান যখন 1 হবে তখন আমরা এম এর মান পাবো কি -1 0 +1, তাই না? এবং এটাকে তুমি ইচ্ছা করলে প্লাস মাইনাস এলও ধরতে পারো। দ্যাট মিনস এম এর মানটা আমরা প্লাস মাইনাস এল হিসেবে বের করতে পারি, ইনক্লুডিং 0 হিসেবে। বাট অত ওদিকে যাওয়ার দরকার নেই। তাহলে এম এর একটা মান হচ্ছে -1, আর একটা মান হচ্ছে 0, আর একটা মান হচ্ছে কি +1। এখন মজার বিষয় হচ্ছে যেটা -1 সেটা আসলে আমাদের পি এক্স হিসেবে কাজ করে, এটা তোমাকে মনে রাখতে হবে। তার মানে আমরা আলটিমেটলি পি এক্স বলতে যেটা বুঝি সেটা আসলে -1, পি ওয়াই বলতে যেটা বুঝি সেটা হচ্ছে 0, এবং পি জেড বলতে যেটা বুঝি সেটা হচ্ছে +1। তাই এখানে এম এর প্রত্যেকটা ভ্যালুকে আমরা কি বলতে পারি, পি অরবিটাল হিসেবে বলতে পারি। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের পি অরবিটাল টোটাল কমপ্লিট। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ডি অরবিটালকে দেখব। তো ডি অরবিটালটা দেখার জন্য তাহলে আমাদের শর্তগুলো কী কী থাকছে আমি যদি একটু এখানে লিখি। আমাদের শর্তটা থাকছে হচ্ছে কি, যে ডি আসলে কি নির্দেশ করে। ডি অরবিটালের জন্য আমাদের এল এর যে মানটা আছে, এই এল এর মানটা আসলে 2 হয়। আচ্ছা, এল এর মান কি 2 হয়? 0 1 2, হ্যাঁ 2 হয়। তাহলে ডি মান হচ্ছে কি ডিফিউজড, এটার জন্য এল এর মানটা হচ্ছে 2 হয়। এল যদি 2 হয় তাহলে এম এর মান বা চুম্বক কন্ডম সংখ্যার মান কত হবে? অবশ্যই আমাদের -L থেকে শুরু করে +L পর্যন্ত ইনক্লুডিং 0। তাহলে আমরা এখানে পাবো -2 -1 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2। তো
তো আমি বিষয়টা এখানে না লিখি, যেহেতু আমাদের পরবর্তীতে একটা ছবি দেখবো আমরা, তো আমি এখানে লিখি এম এর মানটা তাহলে কি হচ্ছে, প্রথম মানটা হবে হচ্ছে আমাদের -2, তারপরে মান হবে -1, -1 এরকম না, -1 দেখতে হচ্ছে এরকম, তারপর হচ্ছে আমরা 0 পাবো, তারপর হচ্ছে আমরা +1 পাবো, তারপর হচ্ছে +2 পাবো। তো এই যে আমরা এম এর ভিন্ন ভিন্ন ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, এগুলো বেসিক্যালি ডি অরবিটালের মধ্যে কাজ করে। তো ডি আসলে কি ছিল, উপশক্তি স্তর ছিল, এবং তার মধ্যে কিন্তু আমরা এরকম 5টা ডি অরবিটাল পাবো। তো এটা হচ্ছে আমাদের +1, এটা হচ্ছে আমাদের +2, এবং এদের পরিচয়টা এখন সরাসরি লিখে ফেলি, তারপর আমরা ছবিতে যাব। যখন আমাদের এম এর মানটা -2 হবে, তখন এটাকে লেখা হয়, রেড কালারে লিখি, ডি অফ XY। তারপর যখন -1 হয় সেটাকে লেখা হয় ডি অফ YZ, 0 যখন হয় সেটাকে লেখা হয় ডি অফ ZX, আর যখন +1 হয় সেটাকে লেখা হয় ডি অফ X² মাইনাস হচ্ছে Y², এবং যখন +2 হয় সেটাকে লেখা হয় ডি অফ Z²। তাহলে এই যে আমরা ডি অরবিটালগুলোকে দেখতে পাচ্ছি, এরা সবাই আসলে অরবিটালের পরিচয় বা অরবিটালের যেই প্রকাশ সেটা, আর ডি নিজে হচ্ছে আসলে একটা উপশক্তি স্তর বা উপস্তর বা সাবশেল। তাহলে অবশ্যই মনে রাখবে ডি হচ্ছে একটা সাবশেল, এবং এই ডি সাবশেলের মধ্যে আমরা অনেকগুলো অরবিটাল পেয়ে থাকি, যে অরবিটালগুলো হচ্ছে এগুলো, দ্যাট মিনস 5টা অরবিটাল আমরা পেয়ে থাকি। এখন এদের মাঝে আমাদের যেই শেপ বা আকৃতি সেটাও কিন্তু ডাম্বেলের মতো, দ্যাট মিনস পি অরবিটালের যেমন শেপ ছিল ডাম্বেলের মতো, ডি অরবিটালের শেপও হচ্ছে ডাম্বেলের মতো, বাট একটু জটিল প্রকৃতির। যেমন আমি যদি বলি ডি অফ XY YZ ZX X² মাইনাস Y², এই যে 4টা জিনিস দেখতে পাচ্ছি, এদের সবার মাঝে আমাদের 2টা করে ডাম্বেল থাকে। তো যদি 2টা করে ডাম্বেল থাকে তাহলে আমি বলতে পারি 4টা আমাদের লোব থাকবে, কারণ আমরা আগের ছবিটা যদি তোমাদেরকে দেখাই, তুমি দেখতে পাচ্ছ একটা ডাম্বেল আকৃতি শেপের মধ্যে কিন্তু 2টা লোব আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লোব, আর এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড লোব। তাহলে আমি বলতে পারি, যেহেতু আমাদের এখানে প্রথম 4টা ডি অরবিটালের মধ্যে 2টা করে ডাম্বেল আছে, তার মানে এখানে টোটাল 4টা করে লোব থাকবে। বাট লাস্টের যে ডি অরবিটালটা আছে, এটার মধ্যে কেবলমাত্র একটা ডাম্বেল আঁকা শেপ আছে, তার মানে ওর মধ্যে কেবলমাত্র 2টা লোব থাকবে, বা ডাম্বেলের 2টা অংশ থাকবে। তো বিষয়টা তোমাকে একটু ছবির মাধ্যমে দেখাই, আমি জাস্ট এগুলো এখন মুছে ফেলি, যেহেতু আমাদের ছবিটা পরবর্তীতেই থাকছে। এটা হচ্ছে আমাদের সবগুলো ডি অরবিটালের ছবি, সাবশেলটা মুছে দিই। তাহলে দেখো, আমাদের প্রথম ডি অরবিটালটা যেটা ছিল ডি অফ XY, এবং ডি অফ XY এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 4টা লোব আছে, তাহলে 4L, এবং 2টা ডাম্বেল আছে, তার মানে 2D। 2D মানে কিন্তু 2 ডাইমেনশনাল না, 2D মানে হচ্ছে 2টা ডাম্বেল। এবং এই যে এখানে ডি অফ XY দেখতে পাচ্ছ, তুমি এই ডি অফ XY বলতে যেটা বুঝবে সেটা হচ্ছে আমাদের এখানে ডি অরবিটালটা XY প্লেনের মধ্যে আছে। তাহলে দেখো, ওয়াই অক্ষ এটা, এক্স অক্ষ এটা, এবং তারা একটা প্লেন তৈরি করেছে বা তল তৈরি করেছে। বাংলা এটাকে কি বলা হয়, তল বলা হয়, প্লেন বা তল। তো XY তলের মধ্যে এমনভাবে রয়েছে আমাদের এই 2টা ডাম্বেল বা 4টা লোব, যেগুলো সরাসরি XY অক্ষের সাপেক্ষে থাকেনি, তারা XY অক্ষ থেকে 45 ডিগ্রি কোণ করে থেকেছে। যেমন আমি যদি তোমাকে জাস্ট এই ডাম্বেলটার কথা বলি, তাহলে তুমি দেখতে পাচ্ছ সে কিন্তু ওয়াই অক্ষ থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। আবার তুমি যদি এটাকে এক্স অক্ষ থেকে এখানে দেখতে চাও, সেটাও কি দেখবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তার মানে এক্স এবং ওয়াই অক্ষ থেকে মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের XY মানে ডি অফ XY এই অরবিটালটা থাকে। আবার তুমি যদি এই ডাম্বেলটার দিকে তাকাও, সেটাও কিন্তু একই রকমভাবে এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে 45 ডিগ্রি কোণ করে আছে, এবং এরা অবশ্যই XY তলের মধ্যে রয়েছে। তাহলে আমাদের তলটা কি হবে, এটার জন্য XY তল হবে। তারপর আমি যদি ডি অফ YZ দেখতে চাই, খেয়াল করে দেখো, এটাও কিন্তু আমাদের YZ এই তলের মধ্যে বসে আছে। তার মানে এখানে আমাদের 4টা লোব থাকবে এবং 2টা ডাম্বেল থাকবে। তাহলে এটা হচ্ছে 2D এবং 4L, মানে 4টা লোব, 2টা ডাম্বেল। তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের ওয়াই এবং জেড অক্ষ বরাবর যে তলটা আছে, তো তলের মধ্যে আমাদের এটা বসে আছে, এবং প্রত্যেকটা ডাম্বেল এখন কি করেছে, অবশ্যই 45 ডিগ্রি কোণ তৈরি করেছে ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে। যেমন ওয়াই অক্ষের সাথে আমাদের এই লোবটা 45 ডিগ্রি কোণ তৈরি করেছে, আবার জেড অক্ষের সাপেক্ষেও কিন্তু এই লোবটা 45 ডিগ্রি কোণ তৈরি করেছে। একই রকমভাবে আমি যদি বলি ডি অফ XZ, এটার অবস্থানটা কোথায় থাকবে, অবশ্যই XZ তলে। তাহলে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের XZ তল দেখা যাচ্ছে, এবং যে ডাম্বেলগুলো আমরা দেখতে পাচ্ছি, ধরো এটা হচ্ছে আমাদের একটা ডাম্বেল, এটা কিন্তু জেড অক্ষের সাপেক্ষে অবশ্যই 45 ডিগ্রি কোণ তৈরি করে, আবার নিচে থাকা এক্স অক্ষের সাপেক্ষেও কিন্তু 45 ডিগ্রি কোণ তৈরি করে। তো এই 3টা অরবিটাল নিয়ে আই থিঙ্ক তোমাদের কনফিউশন হওয়ার কথা না, কেননা এরা হচ্ছে এক একটা তল বরাবর থাকে। তো এটা আসলে কি তল বরাবর রয়েছে, এটা হচ্ছে জেড তল, মানে জেড তল না, এটা হচ্ছে আমাদের জেড এবং এক্স তল বরাবর রয়েছে। তারপর আমরা আরেকটা অরবিটাল দেখতে পাচ্ছি, ডি অফ X² মানে Y²। এই মানে অরবিটালটা খুব ভালো, এটা সরাসরি
এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবরই রয়েছে এবং একই সাথে এরা কিন্তু এক্স ওয়াই তলের মধ্যে আছে, বাট এমনভাবে আছে যে তারা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করে আছে। যেমন দেখতে পাচ্ছ আমাদের এই লোবটা টোটালি ওয়াই অক্ষ বরাবর শুয়ে আছে, আবার এই লোবটাকে বা কি বলবো এটাকে ডাম্বেল বলি, ডাম্বেলটাকে সরাসরি এক্স অক্ষ বরাবর শুয়ে থাকতে দেখছি। তার মানে এই ছবিটা খুবই ভালো একটা ছবি এবং এই ক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এই ডি অরবিটালটা সরাসরি জেড অক্ষের সাপেক্ষে লম্বভাবে রয়েছে। খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু এক্স ওয়াই তলটা জেড অক্ষের সাপেক্ষে কি 90 ডিগ্রি কোণ করে রয়েছে। তাহলে এই ধরনের বিষয়গুলো আমরা এখানে দেখলাম এবং ফাইনালি আমরা যদি লাস্টের ডি অরবিটালটা দেখি, এটা একটু বিশেষ ক্যাটাগরির ডি অরবিটাল এবং এটা দেখতে একটু জটিল প্রকৃতির, দ্যাট মিনস ডিজেড স্কোয়ার। তাহলে ডিজেড স্কোয়ারের মধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে আর কিন্তু 4টা লোব বা 2টা ডাম্বেল নেই, এখানে কেবলমাত্র একটা ডাম্বেল এবং 2টা লোব দেখতে পাচ্ছি। তাহলে এই যে একটা ডাম্বেল এবং 2টা লোব, সেই একটা ডাম্বেলটা কি বরাবর আছে? অবশ্যই জেড অ্যাক্সিস বা জেড অক্ষ বরাবর আছে এবং নিউক্লিয়াসের চারপাশে একটা ঘূর্ণায়মান বলয় দেখতে পাচ্ছি আমরা। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ডিজেড স্কোয়ার অরবিটালের যেই কি বলবো ফিগার সেটা। এখন এখানে একটা মজার ফ্যাক্ট আছে বা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, ডিজেড স্কোয়ারের দিকে যদি একটু তাকাও, এখানে তুমি দেখতে পাচ্ছ নিউক্লিয়াসের চারপাশে কিন্তু একটা হাই ইলেকট্রন ডেন্সিটির একটা বলয় দেখতে পাচ্ছি। তার মানে এখানে আমি যে অবস্থানটা দেখতে পাচ্ছি একটু বৃত্তাকার, অথবা তোমরা যে ডোনাট খেয়ে থাকো, ডোনাট যদি না চিনো তাহলে একটু দেখাই। ডোনাটগুলো হচ্ছে আসলে পাউরুটি ক্যাটাগরির এবং সেগুলো অনেকটা এরকম থাকে আর কি, দ্যাট মিনস রিংয়ের মতো থাকে আর কি, একটু ফোলা ফোলা থাকে। তো এই রিংয়ের মতো অবস্থানটার মধ্যে আমাদের এখানে ইলেকট্রনটা থাকে এবং ইলেকট্রনটা বেসিক্যালি এরকম নিউক্লিয়াসের চারপাশে একটা নির্দিষ্ট ঘনত্বের অঞ্চল জুড়ে থাকে। তো যেহেতু নিউক্লিয়াসের চারপাশে আমি দেখতে পাচ্ছি এই ডোনাটের মতো বা রিংয়ের মতো অংশ, আমি রিং লিখি, এই রিংয়ের মতো অংশটা যেহেতু ওয়াই অক্ষ বরাবরও আছে এক্স অক্ষ বরাবরও আছে, তো আমি বলতে পারি আমাদের এখানে ডিজেড স্কোয়ার যেই অরবিটাল, সেই অরবিটালের মধ্যে অবশ্যই এক্স ওয়াই তল বরাবর ইলেকট্রনের ঘনত্ব আছে। আবার দেখতে পাচ্ছি জেড অক্ষ বরাবর উপরে এবং নিচের দিকেও কিন্তু আমাদের ইলেকট্রনের ঘনত্ব পাওয়া যাচ্ছে। তার মানে একই সাথে এখানে জেড অক্ষ বরাবর ইলেকট্রনের ঘনত্ব আছে। তার মানে ডি জেড স্কোয়ার এমন একটা কোয়ান্টিটি বা বলা যায় এমন একটা অরবিটাল যেখানে একই সাথে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ তিনটা অক্ষ বরাবরই আমরা ইলেকট্রনের যে ঘনত্ব আছে সেটা দেখতে পাই। এর মানে এই না যে শুধুমাত্র আমরা ডি জেড স্কোয়ারের মধ্যে এটা দেখতে পাবো, আমরা বাকিগুলোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখো আমাদের এখানে ডাম্বেল শেপ মানে কি 3D, তার মানে প্রত্যেকটা শেপ মানে হচ্ছে কি আমাদের 3D শেপ বা 3 ডাইমেনশনাল শেপ। তো আমি 3D নিয়ে মুছে দিচ্ছি যাতে তোমরা কনফিউশনে না পড়ো 2Dর সাথে। তো 2D মানে হচ্ছে কি 2টা ডাম্বেল ছিল, আর 3D মানে কি প্রত্যেকটার মধ্যে ত্রিমাত্রিক দিকবিন্যাস আছে। তার মানে এদের সবার মধ্যে কিন্তু আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর কি আছে? ইলেকট্রনের ঘনত্ব আছে। তারপরে আরেকটা বিষয় যেটা হচ্ছে তুমি যদি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই অরবিটালটাকে ঠিক 45 ডিগ্রি ঘোরাও, তাহলে তুমি কিন্তু ডি এক্স ওয়াই এই অরবিটালটা পাবে। একটু খেয়াল করে দেখো, আমি যদি এখানে এই দুটো ছবিকে তুলনা করি তোমরাও কিন্তু ধরতে পারবে, দ্যাট মিনস এই ছবিটা এবং এই ছবিটা। তো আমি যদি এখানে ডি অফ এক্স ওয়াইকে জাস্ট 45 ডিগ্রি ঘোরাই, তাহলে আমাদের ডাম্বেল দুটো কিন্তু ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ বরাবর চলে আসবে এবং তাই যদি আসে তখন সেটা কি হয়ে যাবে? আমাদের ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই অরবিটালটা। এবং এখানে প্রত্যেকটা যে লোব আমরা দেখেছি, প্রত্যেকটা লোব কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে যুক্ত এবং এই পয়েন্টটাকে আমরা কি বলেছিলাম? নোডাল পয়েন্ট। যেমন প্রত্যেকটা অরবিটালে দেখতে পাচ্ছি, আমি জাস্ট রেড কালারে মার্ক করে দিচ্ছি, এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে কি নোডাল পয়েন্ট। আর এই নোডাল পয়েন্টের মধ্যে কিন্তু আমাদের পরমাণু যে নিউক্লিয়াস বা পজিটিভ চার্জ সেটা থাকে। তো আমরা এখন একটা ছবি দেখি, এগুলো একটু মুছে দিই কারণ ছবিটা এই জায়গাটাতে আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফরমেশন। দ্যাট মিনস আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটা টি অরবিটালকে আমি যদি অ্যাকচুয়ালি দেখতে চাই, সেটা আসলে দেখতে অনেকটা এমন হবে, যেটা আমি তোমাকে আগেও দেখিয়েছিলাম। যেটা হচ্ছে কি, যদি একটা নিউক্লিয়াসের মধ্যে বা কোনো একটা পরমাণুর মধ্যে যদি তুমি ইলেকট্রনকে সার্চ করতে থাকো, তাহলে যদি ইলেকট্রনটা আমাদের এরকম কোনো একটা অবস্থান তোমাকে দেখায়, তাহলে তুমি বুঝবে ওই ইলেকট্রনটা আসলে ডি অরবিটালের মধ্যে রয়েছে। ফাইনালি যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সবার শেষ অরবিটাল, যেটা হলো অ্যাপ অরবিটাল। দ্যাট মিনস অ্যাপ ছিল আমাদের সাবশেল বা উপশক্তি স্তর এবং এর মধ্যে আমরা টোটাল 7 ধরনের অরবিটাল দেখতে পাই। তো এই 7 ধরনের অরবিটালগুলো কোত্থেকে এসেছে? তুমি একটু যদি ছবিগুলো দেখো, অনেকটা জটিল ছবি এখানে দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এখানে অনেকগুলো ডাম্বেল আছে, তারপর হচ্ছে 2টা করে রিংও দেখতে পাচ্ছি আমরা এখানে। তো অনেক ধরনের উল্টাপাল্টা স্ট্রাকচার আছে এবং এগুলো পরিচয়টা দেখিনি। তাহলে এই অরবিটাল আমরা কখন পাই? যখন আমরা এল এর মানটা 3 পাই, তাই না? এল যদি 3 হয় তাহলে এম এর মান কী হবে? এম এর মান হচ্ছে -L থেকে শুরু করে 0 সহ +L হবে। তাহলে এম এর মান আমরা পাচ্ছি কত? -3 পাবো, -2 পাবো, -1 পাবো, 0 পাবো, +1 পাবো,
+2 পাবো এবং ফাইনালি +3 পাবো। তো এই যে এখানে টোটাল 7টা m এর মান পাচ্ছি, l এর মান আমাদের 3 হওয়ার জন্য এই 7টা m এর মানে হচ্ছে কি আমাদের f অরবিটালকে নির্দেশ করে, যার মধ্যে m এর মান তুমি যদি দেখো এখানে সবগুলোই আছে এবং এখানে ভিন্ন ভিন্ন m এর মানের জন্য আমাদের এই ভিন্ন ভিন্ন f অরবিটালগুলো কাজ করে। তো তোমাকে কষ্ট করে এই f অরবিটালের সবগুলো নাম মনে রাখার দরকার নেই, জাস্ট আমি দেখালাম যে এদের ওরিয়েন্টেশনটা কেমন, জাস্ট একটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে FZQ, এবং এটা মনে রাখা একদমই সোজা। সেখানে হচ্ছে কি z অক্ষ বরাবর একটা ডাম্বেল কাজ করে এবং নিউক্লিয়াসের দুই পাশে, মানে দুই পাশে না চারপাশে দুইটা রিং কাজ করে। তো এটা হচ্ছে FZQ এই অরবিটালের স্ট্রাকচার। এবার তোমাকে একটা দারুণ জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমরা তো অরবিটালকে দেখলাম, তাই না? আমরা 4টা অরবিটালে দেখলাম, দ্যাট মিনস S অরবিটাল, P অরবিটাল, D অরবিটাল, F অরবিটাল। আরেকটা মজার বিষয় হচ্ছে কি, যত সংখ্যক অরবিটাল থাকবে তার দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন থাকে কোনো একটা পরমাণুর অরবিটালে। তার মানে তুমি যে কোনো একটা অরবিটাল নিয়ে যদি কাজ করো, তুমি যতগুলো অরবিটাল পাবে প্রত্যেকটার মধ্যে ম্যাক্সিমাম 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে S অরবিটালের কথা যদি বলি, ওর মধ্যে 2টা ইলেকট্রন থাকবে। P একটা উপশক্তি স্তর, আমরা জানি ওর মধ্যে 3টা অরবিটাল থাকে, PX, PY, PZ। তার মানে প্রত্যেকটা অরবিটালে যেহেতু 2টা করে ইলেকট্রন থাকছে, তার মানে P উপশক্তি স্তরে আমাদের সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। D উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকে? 5টা থাকে, আমরা আগের স্লাইডে দেখেছিলাম। তার মানে এখানে এই 5টা অরবিটালের মধ্যে টোটাল 2টা করে 10টা ইলেকট্রন থাকে। আবার এই মাত্র দেখলাম আমরা অ্যাপ অরবিটাল, দ্যাট মিনস অ্যাপ উপশক্তি স্তরের মধ্যে থাকা 7টা অরবিটাল এবং প্রত্যেকটা অরবিটালের মধ্যে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে 7 দুগুণে আমাদের 14টা ইলেকট্রন হবে। তো আমি যদি হিসাবটা তোমাকে এখানে দেখাই, খেয়াল করে দেখো, m = -3 কি একটা এপ অরবিটালকে নির্দেশ করে, এর মধ্যে আমরা 2টা ইলেকট্রন পাবো। আবার -2 কি আরেকটা অরবিটাল নির্দেশ করে, ওর মধ্যে আমরা 2টা ইলেকট্রন পাবো। তো এরকম আমরা প্রত্যেকটা অরবিটালের মধ্যে 2টা করে ইলেকট্রন যদি পাই, তাহলে আমাদের টোটাল 7 দুগুণে 14টা ইলেকট্রন পেয়ে যাচ্ছি এফ উপশক্তি স্তরের জন্য। তার মানে তুমি এখানে বলতে পারো একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে? 2টা ইলেকট্রন থাকবে। এবং এই 2টা ইলেকট্রন আসলে কিভাবে ঘুরে সেটা আমরা জাস্ট এই ছবির মধ্যে থেকে দেখি। আমি যদি র্যান্ডমলি যে কোনো একটা ছবি সিলেক্ট করি, ধরো আমি এই ছবিটা, মানে এই ছবিটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের এফ এর একটা অরবিটাল এবং একটা অরবিটালে আমরা জানি কয়টা ইলেকট্রন থাকবে? 2টা ইলেকট্রন থাকবে। তাহলে একটা ইলেকট্রন এমনভাবে ঘুরবে যে সে তার ঘোরার পথে কিছু দিক নির্দেশনা মেনটেন করবে। এবং তুমি এই ছবির মধ্যে দেখতে পাচ্ছ একটা হচ্ছে কি আমাদের একটু ডিপ কালারের গ্রিন, আমি জাস্ট গ্রিন কালারটাকে দেখাচ্ছি। তাহলে এই ডিপ কালারের গ্রিনের মধ্যে যে পথটা আমি দেখতে পাচ্ছি, এই পথ ধরে আমাদের একটা ইলেকট্রন চলাচল করবে। আর আরেকটা আমি দেখতে পাচ্ছি হালকা হলুদ, নট হলুদ, এটা হচ্ছে হালকা কি বলবো সবুজ কালার বা টিয়া কালারের একটা অংশ, এই জায়গাটাতে আমাদের আরেকটা ইলেকট্রন কাজ করবে। তার মানে এই 2টা ইলেকট্রনের মধ্যে একটা হচ্ছে হালকা গ্রিন ইলেকট্রন, মানে ইলেকট্রনের তো কালার নেই, জাস্ট ধরে নিলাম আর কি, আর আরেকটা হচ্ছে আমাদের ডিপ গ্রিন ইলেকট্রন। তাহলে এই 2টো ইলেকট্রনের যেই পথ বা যেই অংশ বা বলা যায় নিউক্লিয়াসের চারপাশে যতটুকু ওরিয়েন্টেশন অনুসারে তারা ঘোরাঘুরি করবে, ওই ওরিয়েন্টেশনটাকে আমরা কিন্তু এখানে ছবির মাধ্যমে দেখাচ্ছি। একইভাবে আমি যদি র্যান্ডমলি এইটাকে ধরে নিই, দ্যাট মিনস এই অরবিটালে এখানেও তুমি দেখতে পাবে 2টা কালার আছে, একটা হচ্ছে হালকা সবুজ আর একটা হচ্ছে গাঢ় সবুজ। তাহলে গাঢ় সবুজ যেটা, এটা শুধুমাত্র একটা ইলেকট্রনের পথ, আর হালকা সবুজ যেটা, সেটা হচ্ছে আরেকটা ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস। তার মানে তোমাদের এটা ভাবার উপায় নেই যে এখানে এই সবগুলো ডাম্বেল আকার ছবি যেগুলো, এগুলো আসলে ইলেকট্রনকে নির্দেশ করে, তা না। অথবা তোমরা এটাও মনে করবে না যে এরকম একটা ডাম্বেল আকার শেপে আসলে অনেকগুলো ইলেকট্রন এরকম ডট ডট করে ঘুরে করছে, আসলে ব্যাপারটা তা না। একটাই ইলেকট্রন থাকছে, সেই কিন্তু এরকম ঘোরাঘুরি করছে বিভিন্ন জায়গাতে। তো আমি যদি আগের স্লাইডটা দেখে তোমাকে খেয়াল করে দেখা, একদম লাস্টের দিকের ছবি, দ্যাট মিনস এই ছবিটাতে তুমি দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সেম কাহিনী ছিল। তার মানে আমরা ডি অরবিটালের মধ্যেও কিন্তু দেখতে পাই 2টা ইলেকট্রন থাকবে প্রত্যেকটা অরবিটালে। যেহেতু 2টা ইলেকট্রন থাকবে, তো তুমি এটাকে কি ধরে নেবে? যেহেতু এটা হচ্ছে ধরো এক্স অক্ষ আর এটাকে ধরো হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এটা কোন অরবিটাল হিসেবে কাজ করবে? অবশ্যই dx² - y² হিসেবে কাজ করবে, যেহেতু তুমি ছবির থেকে দেখতেই পাচ্ছ। তো এখানেও যেটা ঘটে সেটা হচ্ছে একটা ডাম্বেল বরাবর যে কোনো একটা ইলেকট্রন কাজ করবে। দ্যাট মিনস আমি যদি একটু আঁকি, এই হচ্ছে একটা ডাম্বেল, হালকাভাবে আঁকলাম, এই হচ্ছে আরেকটা ডাম্বেল। তার মানে এতটুকু পথ জুড়ে আমি যে অনেকগুলো ডট ডট দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ডট ডট কেবলমাত্র একটা ইলেকট্রনের অবস্থানকে নির্দেশ করে, নট একাধিক ইলেকট্রনের অবস্থান। তার মানে এটা এই না যে এখানে অনেকগুলো ডট থাকা মানে হচ্ছে কি কোটি কোটি ইলেকট্রন এখানে ঘুরঘুর করছে, আসলে তা না। একটা ইলেকট্রন বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ডট পজিশনে ঘুরঘুর করছিল, বা বলা যায় একটা ইলেকট্রনের জন্যই আমি এতগুলো ডট পেয়েছি যখন আমরা বারবার সার্চ করছিলাম পরমাণুর ভিতরে ইলেকট্রনকে খোঁজার জন্য। এবং আরেকটা অক্ষ বরাবর যে ডাম্বেলটা পাচ্ছি, দ্যাট মিনস এই অক্ষ বরাবর
এখানেও কিন্তু আমরা অনেকগুলো ডট পাচ্ছি এবং তুমি ধরে নাও এই ডটটা হচ্ছে আমাদের আরেকটা ইলেকট্রনের জন্য। তার মানে একটা ইলেকট্রনে এরকম অনেকগুলো ডট আকার বা বলা যায় অনেকবার যখন সার্চ করা হয়েছে তখন একটা ইলেকট্রনকে এরকম অনেকগুলো ডটের মধ্যে খুঁজে পাওয়া গেছে। তাহলে আমরা এখানে যতগুলো অরবিটাল দেখছি ডি অরবিটাল, প্রত্যেকটা অরবিটালের মধ্যে কয়টা করে ইলেকট্রন থাকবে? ম্যাক্সিমাম 2টা করে ইলেকট্রন থাকবে, বেশি ইলেকট্রন থাকবে না। এবং আমরা যখন বারবার পরমাণুতে ইলেকট্রনকে খুঁজতে যাব তখন ওই 2টা ইলেকট্রন মিলিয়ে কিন্তু এরকম একটা পথ তৈরি করবে বা অনেকগুলো ডট লাইন তৈরি করবে।